আসসালামু আলাইকুম বরবাদ। তো বন্ধুরা, এই পার্টের শুরুতেই আমরা কাকাশিকে দেখতে পাই। কাকাশি জঙ্গলের মাঝখানে সামানিং জুৎসুর ব্যবহার করে নিজের সিগমা কুকুরগুলোকে সামান করে। বা এদেরকে দেখো খালি একবার, একেবারে ব্যাডএস। আর সেখানে পাকুনও ছিল। তো কাকাশি কি অবস্থা? কাকাশি ওদেরকে বলে যে আমাদের একটা মিশন আছে, করতে হইব। এই যে ভিলেজটা দেখতে পারতাছো, এটা হইতাছে ভিলেজ অফ আর্টিসান। এখানে অনেক হাইটেক নিনজা ওয়েপেন তৈরি করা হয়, কিন্তু এমন গুজব চলতেছে যে তারা অনেক ভয়ানক একটা অস্ত্র বানাইতাছে, যেটা দিয়ে তারা 5 গ্রেট নেশনকে শেষ করে দিতে পারবো। পাকুন বলে যে তো আমাদের কাজ হইতাছে ভিলেজের ভিতরে গিয়ে ইনভেস্টিগেশন করা, যে এই গুজব কি সত্য নাকি মিথ্যা, তাই না? আর কাকাশির হ্যাঁ বলার সাথে সাথেই সকল কুকুরগুলো আলাদা আলাদা চলে যায়। কিন্তু ভাই, এরা কি কুকুর নাকি বান্দর? একটা তো মাটির নিচে দা আসে, আরেকটা গাছের উপর দা এমন ভাবে লাফায় লাফায় আয়ে যে বান্দরও পারতো না। আর ভাই, কাকাশি ওদেরকে কাজে লাগাই দিয়ে এদিকে নিজে এনজয় করতেছে। কাকাশি লুকায় লুকায় মেক আউট ট্যাকটিক্স এর বই পড়তাছে। আর ঠিক তখনই সেখানে পাকুন মাঠে ঘুরে চলে আসে, যে কারণে কাকাশি বইটাকে পিছনে লুকিয়ে ফেলে। ভাই, কাকাশি তো একেবারে চিন্তিত, পাকুন কি দেখে ফেললো নাকি? তবে পাকুন তখন বলে যে এই ভিলেজ তো একেবারে খালি, এখানে কোনো মানুষই নাই। তবে আমি একটা জিনিস পাইছি যেটা সন্দেহজনক। আর তখন পাকুন কাকাশিকে একটা বিশাল বড় কফিনের সামনে নিয়ে আসে। তবে ওই কফিনটা একেবারে খালি ছিল, যেটা দেখার পর এদের সন্দেহ হয় যে এখানে কিছু তো একটা ঘাপলা আছে। কাকাশি চিন্তা করে যে তারা সবকিছু নিয়ে আসলে কোথায় গেছে। তারপরে আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয়, যেখানে নারুতো তাড়াহুড়ো করে যাইতাছিল রামেন খাওয়ার জন্য। ভাই, আজকে তো আমি একেবারে 3-4 বল রামেন খামোই। কিন্তু তখনই নারুতো এমন একটা জিনিস দেখতে পায়, যেটা দেখে নারুতো একেবারে স্টপ হয়ে যায়। ভাই, শিকামারু আর সাকুরা একসাথে বৈশা গপ্প করতাছে, আর সাকুরা তো হাসতাছিল, যেটা দেখে ভাই নারুতোর মাথা ঘুরে যায়। আর আমরা দেখতে পাই যে সাকুরা শিকামারুকে একটা কাগজের টুকরা দেয়, কিন্তু তখনই সেখানে নারুতো চলে আসে। তোরা দুইজন এখানে কি করতাছ? সাকুরা, তুমি এটা কিভাবে করতে পারলা? সাকুরা, তোকে আমি কয়বার বলছি আমার সাথে প্রেম করার জন্য, এখন তুই শিকামারুর সাথে প্রেম করতাছস? আরে পাগলা নারুতো, তুই এটি কি কইতাছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাই হোক, সাকুরা নারুতোকে কতক্ষণ কুতকুতানি দেওয়ার পরে সবকিছু খুইলা বলে। আসলে সুনারে সাকুরাকে পাঠাইছে শিকামারুর কাছে কিছু মেডিসিনের লিস্ট দিয়া। ও তাই নাকি? আমি তো অন্য কিছু মনে করছিলাম, সরি। আর এখান থেকে আমাদের সরাসরি স্যান ভিলেজের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে গারা, টেমারি আর কঙ্করোর সামনে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। টেমারি বলে যে সবার প্রথমে তোমাদেরকে যে কোনো একটা ওয়েপেন সিলেক্ট করতে হবে, যেটা দিয়ে তোমরা ফাইট করবা। তবে একটা বাচ্চা বলে যে যদি আমরা ট্রেনিং এর সময় আসল ওয়েপেন ব্যবহার করি, তাহলে তো আমরা আঘাত পেতে পারি, তাই না? তখন গারা কথা বলার চেষ্টা করে, কিন্তু গারার কথা শোনার সাথে সাথে এরা সবাই ভয় পেয়ে যায়। এই জন্য গারা আর কিছুই বলে না। যাই হোক, তারপরে কনকরো বলে যে তোমরা কার টিমে যেতে চাও সেটা সিলেক্ট করো। তবে এখানে থাকা বাচ্চাগুলো তো গারাকে অনেক বেশি ভয় পায়। ভাই, যদি গারা রেগে যায় তাহলে আমাদের সবাইকে সানডে মানডে ক্লোজ করে দিব। আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। আর এই জন্য ওরা সবাই টামারি আর কনকরো টিমের মধ্যে যেতে শুরু করে, আর গারা একাই থেকে যায় এখানে। কিন্তু সেখানে একটা মেয়ে ছিল যে গারার কাছে এসে জিজ্ঞাসা করে যে আপনি কি আমার সেন্সে হবেন? তবে গারা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি শিওর? যাই হোক, এরপরে বাচ্চাগুলো এক এক করে নিজেদের ওয়েপেন চুজ করতে শুরু করে। আর গারা নিজের স্টুডেন্টকে জিজ্ঞাসা করে যে তোর নাম কি? আমার নাম মাতসুরি। তো মাতসুরি, যে কোনো একটা ওয়েপেন চুজ করো। তখন মাতসুরি ভাই সেখান থেকে একটা ভারী ওয়েপেন নেয়, যেটা কেউ ঠিক মতো সামলাইতেও পারে না। এটা দেখে গারা বলে যে আমি চাই তুমি এই ওয়েপেনটা দিয়ে আমার উপরে আক্রমণ করো। কিন্তু মাতসুরি তখন সেটা নিয়ে পড়ে যায়। গারা বলে যে তুমি এই ওয়েপেন কখনোই ব্যবহার করতে পারবে না। মেয়েটা জিজ্ঞাসা করে তাহলে আপনার কি মনে হয় আমার কোনটা চুজ করা উচিত? তখন গারা নিজের হাতের মধ্যে ছোট্ট একটা ওয়েপেন নেয়, যেটার নাম হইতাছে রোপ জ্যাভলিন। আর তারপরে গারা নিজে দেখায় যে এই ওয়েপেনকে কিভাবে ব্যবহার করতে হয়। তোমাকে এটা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হইব, যেন এটা তোমার বডির একটা অঙ্গ হয়ে যায়। ইয়েস সেন্সে। আর ঠিক তখনই আমাদের দেখানো হয় যে স্যান ভিলেজের গেটে থাকা নিনজাদের উপরে আক্রমণ করা হয়, যেখানে আমরা 4 জন লোককে দেখতে পাই যারা এখানে আক্রমণ করছে। তখন একটা নিনজা এদের সাথে ফাইট করার চেষ্টা করে, আর এরা 4 জন তো হাসতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কি শিনোবির শক্তি নাকি? তবে আরেকটা লোক বলে যে ওকে মারার দরকার নাই, ওকে ভিলেজের ভিতরে যেতে দাও, ওই গিয়ে আমাদের সম্পর্কে সবাইকে বলতে পারবো। আর ওই নিনজাটা ঠিক টামারি এবং কনকরোর সামনে এসেই মাটিতে পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে গারা তো নিজের স্টুডেন্টকে নিয়েই ব্যস্ত। গারা ভাই ওকে একেবারে পার্সোনালি ট্রেনিং করাতে শুরু করছে। আর তখন আমরা দেখতে পাই যে ওই 4 জন দূর থেকে গারার উপরেই নজর রাখতেছে। আমরা ওদের কাছ থেকে জানতে পারি যে ওরা গারাকে ধরার জন্য এখানে আইছে। আর গারা যখন কনকরো এবং ট্যামারির কাছে আসে, তখন গার্ডটা বলে যে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের কাছে খুবই আজব ধরনের ওয়েপেন আছে, আর তারা একটা মেসেজ পাঠিয়েছে, তারা গারার সাথে ফাইট করতে চায়, মানে গারাকে চ্যালেঞ্জ করছে আর কি। আর যদি গারা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট না করে
করে তাহলে তারা প্রতিদিন স্যান্ড ভিলেজের একজন করে মেরে ফেলবে, বিশেষ করে যারা হইতাছে গারার কাছের লোক। আর বর্তমানে গারার ফেভারিট কে গারার স্টুডেন্ট। আর ভাই ওই 4 জন প্রথমেই গারার স্টুডেন্টকে টার্গেট করে, যেটা বুঝতে পারার পরেই গারা তাড়াহুড়ো করে সেখানে আসে আর দেখতে পায় যে সেখানে মাতসুরি নাই। যাই হোক, গারার স্টুডেন্ট এখান থেকে গায়েব হয়ে গেছে, মানে গারার স্টুডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। আর এরপরে স্যান্ড ভিলেজের মধ্যে লিডারদের মিটিং করা হয় আর এরা সিদ্ধান্ত নেয় যে এরা লিভ ভিলেজ থেকে হেল্প চাইবে, তার সাথে সাথে গারা, কনকর এবং টেমারিকে পাঠাইবো। তবে টেমারি আর কনকর বলে যে তাদের টার্গেট হইতাছে গারা, আমরা গারাকে নিয়ে যাইতে পারতাম না। কনকর বলে যে তাদের পিছনে এখান থেকে একটা জনিনদের টিম পাঠাইতে, তবে তারা নিষেধ করে দেয়। আর এটা শোনার পরে কনকর বলে যে তাইলে আপনি আমাদের সাথে আসেন। আর তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এরা দুজনে আলোচনা করতেছিল যে গারাকে পাঠানো কি ঠিক হইব। তখন এই এল্ডার বলে যে গারা হইতাছে একটা আলটিমেট ওয়েপেন, গারা আমাদের জন্য বিপজ্জনক। তো এদের প্ল্যান হইতাছে যদি গারা সেখানে গিয়ে ফাইট করে আর জিতে যায় তাহলেও এদের লাভ, আর যদি গারা সেখানে যাওয়ার পরে হেরে গিয়ে মারা যায় তাহলেও এদের লাভ। তখন গারার যে টিচার আছে সে বলে যে তাহলে তো আমার গারার সাথে যাওয়া উচিত, কিন্তু এই এল্ডার সাথে সাথেই নিষেধ করে দেয়। সে বলে যে তোমার অন্য একটা কাজ করতে হইব যেটা তুমি ছাড়া কেউ করতে পারবো না। কনকরো আবারও জিজ্ঞাসা করে আপনি কি আইতাছেন নাকি না, তবে সে নিষেধ করে দেয় না, আমার অন্য একটা মিশন আছে। আর সে বলে যে যাও, কারণ হইতাছে সে তোমার স্টুডেন্ট। আর এটা শোনার পরেই গারা কিছু না বলেই সেখান থেকে যেতে শুরু করে দেয়। গারা যেহেতু যাইতাছে এখন কনকরো আর টেমারিকেও যাইতে হইব, কারণ ওদের ভাই। আর আমরা এদের 4 জনকে দেখতে পাই যারা মাতসুরিকে কিডন্যাপ করে নিয়ে যাইতাছিল। আর এদিকে লিভ ভিলেজের মধ্যে সুনাডে শিকামারুকে ইনচার্জ বানায় স্যান্ড ভিলেজকে সাহায্য করার মিশনের। আর তারা শিকামারুকে একটা লিস্ট দেয় যেটা থেকে শিকামারু টিমমেট চুজ করব। আর ভাই এই লিস্টের মধ্যে কোনো চনিন আর জনিন ছিলই না, শুধু ছিল গ্যানিন। তারপরে আমরা শিকামারু টিমকে দেখতে পাই যেটার মধ্যে হইতাছে রকলি, কিবা, শিকামারু তো আছেই, ইনো, চজি বলে যে আমার মনে হয় যে আমি সবসময় দেরি করে আসি, তারপরেও আমরা কেন অপেক্ষা করতাছি। তখন শিকামারু বলে যে আমরা আরো একজনের জন্য অপেক্ষা করতাছি, আর সেটা হইতাছে নারুতো। আর নারুতোর দেরি হইছে কারণ নারুতোর রামেন খাইয়া তারপরে এখানে আইছে। চজি বলে যে নারুতো কি তুই একা খাইছস, আমারে ডাক দিবি না? নারুতো জিজ্ঞাসা করে ভাই আমি শুনছি আমরা অনেক ভয়ানক একটা মিশনের মধ্যে যাইতাছি, তাইলে এখানে নেজি আর শিনো নাই কেন? ওরা দুইটা তো আমাদের ক্লাসের পাওয়ার হাউস, তাই না? কিবা বলে যে হ্যাঁ নারুতো সত্যি কইছে, আমাদের টিমের মধ্যে তো কোনো স্কাউটিং নিনজাই নাই আমাকে ছাড়া। তখন রকলি বলে যে তার মানে হইতাছে শিকামারু তুই এমন একটা টিম বানাইছস যেটার মধ্যে শুধু নিনজা আছে যারা অ্যাকশন নিতে পারবো। আর শিকামারু বলে হ্যাঁ আমি এই টিমের নাম রাখছি রিটার্ন দ্য ফেভার। স্যান্ড ভিলেজ আমাদেরকে সাস্কের মিশনের মধ্যে সাহায্য করছিল, আর এখন আমরা সাহায্য কইরা ওদের ঋণ শোধ কইরা দিমু। আর ভাই শিকামারুর মুখ থেকে এইরকম কথা শোনার পরে তো ওরা সবাই অবাক, ভাই শিকামারু কইতাছে কি? আর ওদের চেহারা দেখার পরে শিকামারু জিজ্ঞাসা করে তোদের কি কোনো সমস্যা আছে নাকি? আর তখন নারুতো এক্সাইটেড হয়ে বলে যে তো চলো গাইস আমরা ঋণ শোধ করার মিশনে যাইতাছি। কিবা তখন নারুতোকে বলে নারুতো তুই কি ভুইলা গেছস, তুই তো এই মিশনের ইনচার্জ না, আমরা শিকামারুর অর্ডার নিমু, কারণ হইতাছে শিকামারু স্কোয়াডের লিডার। তখন নারুতো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে যে তো শিকামারু ব্রিলিয়ান্ট, আমাদের প্ল্যান কি? তো শিকামারু তখন ওদের প্ল্যান বুঝিয়ে দেয় যে আমরা 2 জন করে ভাগ হয়ে যাবো ফাইট করার জন্য, আর স্যান্ড ভিলেজের ঋণকে পরিশোধ কইরা দিম। কিন্তু একটা কথা মনে রাখবি, আমরা ঋণকে পরিশোধ করার জন্য প্রাণ দিতাম না, এই জন্য তোরা সবাই খুব সাবধানে থাকবি, ঠিক আছে? আর ভাই তারপরে এরা সবাই উড়ে উড়ে যেতে শুরু করে দেয়। শিকামারুর সাথে থাকবে ইনো, আর আরেক টিমের মধ্যে থাকবে হইতাছে চোজি এবং কিবা, আর রকলি এবং নারুতো হইতাছে অন্য টিমের মধ্যে। ভাই ওদের 2 জনকে একলগে রাখছে, ওরা দুইটাই তো একই রকম। আর তখন গিয়ে শিকামারু ওদেরকে বলে দেয় যে আসলে নারুতো যে বলছিল শিনো এবং নেজির কথা, ওদেরকে আসলে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এই মিশনের মধ্যে শত্রুদেরকে খুঁজে বের করার জন্য, যেখানে শিনো এবং নেজির সাথে সাকুরা এবং হিনাটাও আছে। তাদের কাজ হইতাছে শত্রুদেরকে খুঁজে বের করা এবং ওদের জন্য অপেক্ষা করা। আর এইভাবে শিকামারু এমন একটা স্ট্র্যাটেজি বানাইছে যেন ওদেরকে ক্লান্ত অবস্থায় ফাইট করতে না হয়। আর তখনই আমাদের শিনো এবং সাকুরাকে দেখানো হয়, ওরা নিজেদের সার্চিং শুরু কইরা দিছে। শিনো নিজের বাঘগুলোকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দেয়, আর নেজিও নিজের ব্যাকুগানের ব্যবহার করতেছে শত্রুদেরকে খুঁজে বের করার জন্য। আমাদের হিনাটাকেও দেখানো হয়, হিনাটাও একই জিনিস করতেছে, নিজের ব্যাকুগানের ব্যবহার করতেছে। নারুতো চিন্তা করে যে গারা আমার জন্য অপেক্ষা কর, আমি আইতাছি। তখন রকলি মনে করে যখন রকলি কিমিমারুর সাথে লড়াই করতেছিল তখন কিন্তু একেবারে শেষ সময়ে সে গারা রকলিকে বাঁচাইছিল। আর শিকামারু মনে করে কিভাবে টেমারি শিকামারুকে বাঁচাইছে, কিবা মনে করে কিভাবে কিবা এবং আকামারুকে কনকরো একেবারে শেষ সময়ে এসে বাঁচাইছিল। মানে এখানে আমাদেরকে আগের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর কি। আর তারপরে শিকামারু হঠাৎ করে থেমে যায়। নারুতো বলে যে কিরে শিকামারু কি হয়েছে? তখন শিকামারু জবাব দেয় যে এখন আমরা এখানেই অপেক্ষা করবো। কি এনে অপেক্ষা করবো? কি তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তখন বাকিরা বলে যে নারুতো বেশি পাকনা
ফাঁকনামি করিস না, শিকামারু হইতাছে এই মিশনের ক্যাপ্টেন। তো নারুতো এখন তোর শিকামারুর কথা শুনতেই হইব। তখন নারুতো মুখ ব্যাখ্যা কইরা বলে যে আচ্ছা ঠিক আছে। আর শিকামারু শিনোর কথা চিন্তা করছিল যে শিনো শত্রুদেরকে খুঁজে বের করে ফেলবে। তখন আমাদের এই চারজনকে দেখানো হয় যারা নিজেদেরকে সেলেস্টিয়াল বলে। আর এদের মধ্যে থেকে এই সুন্দরী দূরবীনের ব্যবহার করে দেখে ফেলে যে গারা, কনকরা এবং টেমারি এদিকেই আইতাছে। আর আমি এখানে শুধু একটা কথাই বলবো রে ভাই, ওই সুন্দরী আই জায়গা পাট খেতে। সুন্দরী বলে যে গারার সাথে এখন আরো 2 জন আছে। তখন হুকি আদেরকে বলে যে 2 জন গিয়ে যেন কনকরা এবং টেমারির সাথে ফাইট করে, আর সে গারার জন্য অপেক্ষা করবে। তখন সুন্দরী বলে যে তাহলে আমি আগে এদের সাথে লড়াই করতে চাই। আর সুন্দরী চিন্তা করে যে আমি তো এই 3 পিচ্ছিকে একাই হ্যান্ডেল করতে পারবো। তারপরে সে নিজের ওয়েপেনকে বের করে, যেগুলো হইতাছে 2টা তলোয়ার। আর এগুলো দিয়ে কোজাকু মানে সুন্দরী বাতাসের জুৎসু ব্যবহার করে, যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। তবে এদিকে টেমারি নিজের পাখা বের করে আর সেটা দিয়ে উইন স্টাইল জুৎসুর ব্যবহার করে, যেটা সুন্দরীর ওই অ্যাটাক থেকেও বেশি পাওয়ারফুল ছিল। টেমারির এই অ্যাটাকে একেবারে গাছগুলো টুকরা টুকরা হয়ে কেটে যায়। আর তারপরেই সুন্দরীদের সামনে চলে আসে। সুন্দরী বলে যে পিচ্ছি, তোর পাংখা 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 হইল মন, তোর পাংখার টেকনিক তো অনেক বেশি পাওয়ারফুল। আর ভাই টেমারি তখন গারা এবং কনকরোকে বলে যে সামনে এগিয়ে যাও, কারণ টেমারি এই সুন্দরী উইন স্টাইলের সাথে একাই ফাইট করতে চায়। আর গারাকেও নিজের স্টুডেন্টকে বাঁচাইতে হইব, এই জন্য গারা এবং কনকরো সেখান থেকে যেতে শুরু করে। তখন সুন্দরী ওদের দুজনের উপরে আক্রমণ করার চেষ্টা করে। টেমারি ওই সুন্দরীর উপরে নিজের বাতাসের আক্রমণ করে দেয়। তবে সুন্দরী নিজের কাটানার ব্যবহার করে ওই অ্যাটাককে আবার টেমারির দিকেই পাঠিয়ে দেয়। টেমারি তো অবাক, এইটা আবার কোন ধরনের টেকনিক। তখন সুন্দরী বলে যে আমার কাটানার মধ্যে অল্প চাকরার ব্যবহার করে আমি পাওয়ারফুল অ্যাটাক করতে পারি, কিন্তু তোর অনেক বেশি পরিমাণে চাকরার দরকার হয় যে কোনো অ্যাটাক করতে। আর এদিকে আমরা দেখতে পাই যে মিৎসুরির জ্ঞান ফিরে আসে, আর সে তখনই তার সামনে গারাকে দেখতে পায়। গারা সেন্সে! তবে হঠাৎ করে ওদের উপরে নিচে থেকে আক্রমণ করা হয়, যেটা গারা এবং কনকরো বাতাসে থাকতেই ডজ করে ফেলে। ওরা যখন নিচে আসে তখন ওদের সামনে একটা বাচ্চা বের হয়ে আসে। এটা কি পোলা নাকি মাইয়া আমি জানি না, ওর নাম হইতাছে রোগান, মানে পোলা হইতে পারে আর কি। তোমরা কি কখনো আমার এই তলোয়ারের মতো তলোয়ার দেখছো? তখন কনকরো গারাকে বলে গারা তুই যা, আমি এই পিচ্ছিকে হ্যান্ডেল মাইরে হ্যান্ডেল করতাছি। গারা বলে তুই কি পারবি? কনকরো বলে যারে তুই চিন্তা করিস না, এই বাচ্চাকে হ্যান্ডেল করা কোনো ব্যাপার না। তো গারা তখন সেখান থেকে যেতে শুরু করে দেয় এবং কনকরো নিজের পাপেট গুলোকে বের করে ফেলে লড়াই করার জন্য। পিচ্ছি কিছু বুঝতে পারার আগেই কনকরোর একটা পাপেট পিচ্ছির পিছনে চলে আসে আর পিচ্ছিকে পেটের ভিতরে ভরে ফেলে। কিন্তু ভাই পিচ্ছি হইতাছে আরেক মাল। কনকরোর মনে হয় যে এই পিচ্ছি তো শেষ, তবে পিচ্ছি কনকরোর পাপেটকে একেবারে লাকড়ি বানিয়ে দেয়। তারপরে পিচ্ছি বাপ নিয়া নিজের তলোয়ার সম্পর্কে বলতে শুরু করে যে আমি একটু চাকরার ব্যবহার করি, এই তলোয়ারের মাধ্যমে অনেক পাওয়ারফুল অ্যাটাক করতে পারি। তো তুই আমারে বাচ্চা মনে করিস না আর আমার এই তলোয়ারকে খেলনা মনে করিস না। মানে ওই কইতাছে যখন ওই চাকরার ব্যবহার করে তখন ওর তলোয়ার একটা ড্রাগন হয়ে যায়, যেটা আমরা এখানে দেখতেও পাই। যাই হোক, তখন আমরা দেখতে পাই যে আরেকজন গরিলার মতো দেখতে সে গারার জন্য অপেক্ষা করতেছে। আর যখন গারা সেখানে আসে গারাকে বলে যে তুই আর সামনে যাইতে পারবি না, আগে আমাকে হারাইতে হইব। তো গারা বলে ঠিক আছে। আর গারা কি পুজে খারাইছে, হাতের ব্যবহার না করেই ফাইট করব। আর তারপরেই গারা নিজের বালি বের করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। শিকামারু বলে আরে পাগল, একটু বুদ্ধি খাটা, যদি আমরা অন্ধের মতো সামনে যাইতে থাকি তাইলে কি আমরা শত্রুদেরকে খুঁজে পামো? নেজি, শিনো এবং হিনাটা আগে তাদেরকে খুঁজে বের করব, তারপরে আমরা অ্যাম্বুশ করে অ্যাটাক করতে যাবো। আর ঠিক তখন আমাদের নেজিকে দেখানো হয়। নেজির কাছে শিনোর একটা বাঘ আসে। ও তাহলে তুমি খুঁজে পাইছো। আর নেজি নিজের ব্যাগুগানের ব্যবহার করে। নেজি তখন অনেক দূরে টেমারি এবং সুন্দরীকে দেখতে পায়। তারপরে অন্যদিকে কনকরোর সামনে পিচ্ছিকে দেখতে পায়। আর হিনাটা নিজের ব্যাগুগানের ব্যবহার করার মাধ্যমে গারাকে ওই হনুমানের সামনে দেখতে পায়। আর শিনো এখানে সিগমার মতো দাঁড়ায় রয়েছে। আর শিনো নিজের পোকাগুলোকে পাঠিয়ে দেয় শিকামারুর কাছে। শিনো শিকামারুকে একটা পোটলা দিছিল, যেটার মাধ্যমে শিনোর পোকাগুলো শিকামারুকে খুব সহজেই খুঁজে বের করে ফেলেছে। শিকামারু বলে যে আমরা খবর পেয়ে গেছি যে শত্রুরা কোথায় আছে। ও শিকামারু তুমি কি সত্যি বলতাছো? আমি তো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি। আর তখন শিনোর পোকাগুলো একটা মেসেজ দেয়, যেটা দেখার পরে শিকামারু বলে যে ভাই এটা তো বিরক্তিকর। তো কিবা আর চোজি তোমরা এইদিকে যাও, ইনো আর আমি যাবো এইদিকে, আর নারুতো আর লি যাবে এদিকে। আমরা এখন গিয়ে তাদেরকে ব্যাকআপ দিমু, তোরা কি রেডি? তো চল শুরু করি অপারেশন রিটার্ন দ্য ফেভার, মানে তাদের ঋণ পরিশোধ কইরা দিমু। ভাই ফাইনালি আমি কিছু অ্যাকশন করতে পারমু। আর তারপরে এরা নিজেদের রাস্তায় যেতে শুরু করে দেয়। কিন্তু ভাই শিকামারু যখন যাইতাছিল তখন হঠাৎ করে শিকামারু দাঁড়ায় যায়। শিকামারু চিন্তা করে যদি শত্রুরা পালানোর চেষ্টা করে তাইলে থাইমে আবার লড়াই করতেছে কেন, আবার তারা এক এক কইরা ফাইট করতেছে, তাদের প্ল্যান আসলে কি? আর তখন শিকামারু বুঝতে পেরে যায় যে এটা যে কোনো ধরনের একটা ফাঁদ। এই জন্য শিকামারু সেখানে গাছের মধ্যে একটা মেসেজ লিখতে শুরু করে আর তারপরে সামনে যেতে থাকে। আমরা দেখতে পাই যে প্রথমে শিনোর পোকাগুলো এসে ওই মেসেজটার মধ্যে বসে, তারপরে সেখান থেকে চলে যায়। মানে শিকামারু শিনোকে একটা মেসেজ পাঠাইছে আর কি। তারপরে আমাদের টেমারি
আর এই সুন্দরীর ফাইটের মধ্যে নিয়ে আসা হয়। সুন্দরী বলে যে ও তুমি এখন কোথায় লুকাইবা, তুমি তো গাছগুলোকে কেটে ফেলছো। আর আমরা দেখতে পাই যে আসলেই টেমারির অবস্থা খারাপ। টেমারি চিন্তা করে যে সে আমার সকল অ্যাটাক গুলোকে খুব সহজেই রিফ্লেক্ট কইরা দিতাছে, আমার এখন কিছু একটা করতেই হইব। তো টেমারি তখন আবারও নিজের পাংখা খুলে উইং স্টাইল সি ড্রাগন জুৎসুর ব্যবহার করে, কিন্তু কিছুই হয় না। সুন্দরী বলে যে আমি অপেক্ষা করতেছি, কিছু তো হওয়ার কথা ছিল তাই না, মনে হয় যে তোমার অ্যাটাক ফেল হয়ে গেছে। কিন্তু টেমারি বলে যে শিওর হওয়ার দরকার নাই। ঠিক তখনই সেখানকার আবহাওয়া একেবারে পরিবর্তন হয়ে যায় আর একটা ঘূর্ণিঝড় এসে হঠাৎ করে সুন্দরীকে ঘিরে ফেলে। কিন্তু সুন্দরী তখন নিজের তলোয়ারগুলোর ব্যবহার করে ওই ঘূর্ণিঝড়ের বিপরীতে অন্য একটা ঘূর্ণিঝড় বানায় আর সেটার ধাক্কা খেয়ে টেমারি দূরে গিয়া পড়ে। আর এদিকে ভাই পিচ্ছিও নিজের ড্রাগনের ব্যবহার করে কনকরোর মুখের মধ্যে কামড় দিয়া দেয় আর একটা ডান্ডি খোরের মতো ফেস করে বলে যে ও আমাদের ফাইট কি শেষ নাকি, আমি তো মনে করছিলাম তুমি অনেক বেশি শক্তিশালী হইবা, কিন্তু আমরা তো আগেই দেখছি কনকরো হইতাছে পাপেট মাস্টার। কনকরো বেশিরভাগ সময় নিজের পাপেটের ভিতরে লুকাই থাকে আর এটাও ঠিক তেমনই ছিল। কনকরো নিজের পাপেট থেকে বের হয়ে আসে আর তারপরে সুই দিয়ে এই পিচ্ছির উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু পিচ্ছি নিজের তলোয়ারের মাধ্যমে সবগুলো সুইকে ব্লক করে ফেলে আর অ্যাটাক করে কনকরোর পাপেটকেও ভেঙে ফেলে। আর তারপরে তার ড্রাগন এসে কনকরোর কাঁধের মধ্যে একটা ছোবল দিয়ে দেয়, তুই তো দুর্বল, তুই আমার সাথে ফাইট করবি। যাই হোক, কনকরো তখন আবারও নিজের পাপেট দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, উল্টা কনকরোর তার অ্যাটাককে ডজ করতে হয়। কারণ হইতাছে এই পিচ্ছির তলোয়ারের মধ্যে 3টা মাথা। এদিকে গারাও নিজের স্যান নিয়ে রেডি এই হনুমানের সাথে ফাইট করার জন্য। গারা তো একেবারে নিজের পোষে অপেক্ষা করতেছিল যে এই হনুমান কখন আক্রমণ করব। আর হনুমান যখন গারার উপরে আক্রমণ করে, গারা সিম্পলি নিজের স্যান দিয়ে সেটাকে ব্লক করে ফেলে, যেটারে কয় গারার অটোমেটিক ডিফেন্স সিস্টেম। আর তারপরে গারা তার উপরে আক্রমণ করে তাকে স্যান কফিনের ভিতরে বন্দি করে ফেলে এবং স্যান কফিনের ব্যবহার করে তাকে পিষে ফেলতে শুরু করে। কিন্তু এই হনুমান এত বেশি শক্তিশালী যে এতেও তার কিছুই হয় না। গারা তো একেবারে অবাক, এটা কিভাবে সম্ভব। তখন এই হনুমান বলে যে ওর কাছে এই আর্মারটা আছে যেটা অন্যদের চাকরাকে অ্যাবজর্ব করে ফেলে। এদিকে টেমারের অবস্থা খারাপ, টেমারে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর সুন্দরী কয় যে ও ক্লান্ত হয়ে গেছে, চলো তোমাকে ঘুম পাড়াই দেই। আর সে টেমারের উপরে আক্রমণ করে, কিন্তু আমরা দেখতে পাই যে টেমারি গৈরায়া সেটাকে ডচ করে ফেলে। আর আমরা সেখানে একটা জিনিস দেখতে পাই, সেটা হইতাছে শিকামারুর শ্যাডো, মানে শিকামারু টেমারিকে ডচ করাইছে আর কি নিজের শ্যাডোর ব্যবহার কইরা। টেমারির জ্ঞান ফিরে আসে আর টেমারি পিছনেই শিকামারুকে দেখতে পায় আর শিকামারু তো ভাব নিতাছে আমি কি দেরি কইরা আইছি নাকি। এদিকে কনকরো ও চিপার মধ্যে কনকরোর 2টা পাপেটি প্রায় ধ্বংস হয়ে গেছে আর 3 মাথার ড্রাগন কনকরোকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। আর যখন সে কনকরোর উপরে ফাইনাল অ্যাটাক করতে যায় তখনই সেখানে চলে আসে কিবা নিজের ফ্যাং ওভার ফ্যাং নিয়া। আর আমরা দেখতে পাই যে কিবা নিজের বিস্ট ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করছে, যেগুলোর মাধ্যমে কিবা ওই ড্রাগনকে ধরে ফেলে। আর তারপরে কিবা আর চোজিও তার সামনে ভাব নেয়, তোরা আবার কারা। আর এদিকে সুন্দরীও জিজ্ঞাসা করে তোরা কারা। শিকামারু বলে যে আমরা হইতাছি স্যান ভিলেজের বন্ধু। টেমারি বলে যে তুমি আমারে বাঁচাইছো তাই না। আর শিকামারু জবাব দেয় তুই আমার একবার বাঁচাইছিলি, এই জন্য আমি তোকে বাঁচাইয়া রেঞ্জ শুট করলাম। শিকামারু তখন নিজের শ্যাডো দিয়ে সুন্দরীকে ধরার চেষ্টা করে, কিন্তু শিকামারু রেঞ্জ কম ছিল। যাই হোক, এখানে শিকামারু আর টেমারির মধ্যে কিছু তর্ক শুরু হয়ে যায়, যেটা দেখে তো ইনো একেবারে কনফিউজ ভাই ওর মধ্যে চলতাছে কি। কিন্তু সুন্দরী তখন রেগে যায় যে আমি তোদের সবাইকে একসাথে শেষ কইরা দিমু। আর এখানে আমরা দেখতে পাই যে এই পিচ্ছিও নিজের 3 ড্রাগন দিয়ে ওদের উপরে আক্রমণ করে দেয়। তবে অন্যদিকে গারার ফাইট কিন্তু এখনো সিরিয়াস হয় নাই। গারা তো এখন পর্যন্ত নিজের জায়গা থেকে নড়েই নাই, এই জন্য গরিলা নিজের অস্ত্র দিয়ে গারার উপরে আক্রমণ করে, কিন্তু গারা সেটাকে সিম্পলি ধরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই যে এই গরিলা নিজের অস্ত্রের মাধ্যমেও গারার চাকরা খেয়ে ফেলতাছিল। আমি কয়েক সেকেন্ডের মধ্যেই তোর সব চাকরা খেয়ে ফেলবো। কিন্তু গারার চাকরার পরিমাণ কিন্তু অনেক বেশি, তাছাড়া গারার ভিতরে টেল বিস্ট আছে। গারা তো নিজের স্যান্ডের ব্যবহার করে এই গরিলাকে নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। আর গরিলা অবাক ভাই ওই করতাছে কি। আর এদিকে হুকি মাতসুরিকে নিয়ে অনেক দূরে চলে আসে আর সেখানেই অপেক্ষা করতে থাকে যে গারা কখন ওর স্টুডেন্টকে বাঁচাইতে আইব। কিন্তু তখন গারাকে দেখতে পায় যে গারা জঙ্গলের উপরে উঠাইতাছে নিজের স্যান্ডের ব্যবহার কইরা। গারা সেন্সে। আর তখন গারা নিজের স্যান্ডের মাধ্যমে হনুমানকে ধরে চরকির মতো ঘুরাইতে শুরু করে। তো এটাই হইতাছে গারা দা আলটিমেট ওয়েপেন তাই না। কিন্তু তারপরেও সে আমাদের আর্টিসান ভিলেজের মধ্যে তৈরি করা ওয়েপেনদের মতো শক্তিশালী না। আর তখন আমরা দেখতে পাই যে নারুতো আর রকলিও গারার ফাইটের মধ্যে পৌঁছে গেছে। তখন আবার সিন শিকামারুর উপরে শিফট হয়। শিকামারু বলে যে তার অ্যাটাক তো অনেক বেশি শক্তিশালী। টেমারি বলে যে হ্যাঁ তার অ্যাটাক শক্তিশালী, কারণ হইতাছে তার তলোয়ার গুলো যেগুলো তার চাকরাকে অ্যাম্প্লিফাই করে দেয়। আর এই কারণে শিকামারু নিজের স্ট্র্যাটেজি রেডি
করে এই সুন্দরীকে আমাদের রেঞ্জের মধ্যে আনতে হবে যেন আমরা অ্যাটাক করতে পারি। আর ইনো বুঝতে পেরে যায় যে শিকামারু কি করতে চায়। ওরা তিনজনেই আক্রমণ করার জন্য যেতে শুরু করে। তবে সুন্দরী প্রথম অ্যাটাক করে ইনো আর দ্বিতীয় অ্যাটাক করে শিকামারুকে উড়িয়ে দেয়, কিন্তু ওরা আবারও উঠে সুন্দরীর দিকে যেতে শুরু করে। আর শিকামারু এটা বুঝতে পারে যে এই সুন্দরী টেমারির কাছে এসে অ্যাটাক করে না, টেমারি থেকে সবসময় দূরে গিয়ে অ্যাটাক করে। তার মানে এই সুন্দরী লং রেঞ্জের ফাইটার, আর ইনো আর আমি দুজনেই মিড রেঞ্জের জুৎসু ব্যবহার করি। আর এই জন্যই সে নিজের উইন্ডের ব্যবহার করে আমাদের দুজনকেই দূরে রাখতে পারবে। কি করা যায় চিন্তা কর শিকামারু। আর এদিকে ওরা তিনজন ওই পিচ্ছির উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওদের তো কোনো স্ট্র্যাটেজি নাই, যে কারণে ওরা অ্যাটাক করার মধ্যে গোলমাল করে দেয়। হ্যাঁ সাথে ধাক্কা খায় আর হ্যাঁ সাথে ধাক্কা খায়। ভাই তোরা কি করতাছস, ঠিকভাবে ফাইট কর ভাই। আমরা যদি এমনি একে অপরের অ্যাটাকের সাথে ধাক্কা খাই তাইলে আমরাই শেষ হয়ে যাবো। তবে এই পিচ্ছি বলে যে হ্যাঁ এখন আমি তোদের সবাইকে শেষ করে দিব। আরে ভাই তুই পিচ্ছি হিসাবে চাপা অনেক বড় বড় মারতে পারস রে। আর এদিকে গারা এখন ওই হনুমানকে ঘুরাইতে আসে, কিন্তু ঘুরাইতে হঠাৎ করে ছাইরা দেয়, যে কারণে ওই হনুমান উইরা গিয়ে অনেক দূরে পড়ে। তবে তারপরে আমরা দেখতে পাই যে ওই হনুমান ড্যামেজ তো খাইছে কিন্তু আবার উঠে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে হুকি নিজের একটা তলোয়ার বের করে, কিন্তু আমাদের এটা দেখানো হয় না যে হুকি কি করে। আর শিকামারও চিন্তা করতেছিল ভাই এখন আমি কি করবো, আমি তো রেঞ্জে যাইতে পারতাছি না, এখানে কিছু তো একটা থাকতে পারে যেটা দিয়ে আমি আমার শ্যাডোর রেঞ্জকে বাড়াইতে পারবো। আর তখনই শিকামারু পিছনে একটা ঝর্ণা দেখতে পায়, আর শিকামারু টেমারির কানে কানে গিয়ে কি যেন বলতে শুরু করে। টেমারি বলে এইটা আবার কোন ধরনের আইডিয়া ভাই, এটা আমি কেমনে করবো। তবে ঠিক তখনই আমরা দেখতে পাই যে সুন্দরীর তলোয়ারের মধ্যে একটা লাইট পড়ে। শিকামারু বলে যে টেমারি আমার প্ল্যান অনুযায়ী সবকিছু করতে থাকো, আমি সবকিছু ম্যানেজ করে নিবো, তুমি কি করবা নাকি করতা না। আচ্ছা ঠিক আছে আমি করতাছি। তবে সুন্দরী তখন ওদের থেকে আরো বেশি দূরে যেতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে ওই পিচ্চির সামনেও ঠিক একই লাইট আসে, যেটা দেখার পরে পিচ্চি অ্যাটাক না করেই সেখান থেকে যেতে শুরু করে। ওরা তো অবাক ভাই ওই কই যাইতাছে। আর এই পিচ্চি আবারও ডান্ডি খুরগো মতো আসতে শুরু করে দেয়। আর এই হনুমানের সামনেও ঠিক একই লাইট আসে, যেটা দেখার পরে হনুমানও হাসতে শুরু করে দেয় হা 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 হা। আর এদিকে হুকি বলে যে দেখো আমাদের ভিলেজের যন্ত্রটা দেখো। আর তারপরেই হুকি নিজের তলোয়ারকে মাটির ভিতরে গেঁথে দেয়, এমনকি ওই সুন্দরীও নিজের তলোয়ারকে মাটির ভিতরে গেঁথে দেয়। এই পিচ্চি ডান্ডি খোরও নিজের তলোয়ারকে মাটির ভিতরে গেঁথে দেয়। আর আমরা দেখতে পাই যে সেখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, যেটার মাঝখানে আছে গারা, মানে ওরা আসলে একটা ফাঁদ পাচ্ছে গারাকে আটকানোর জন্য। আর তখন আমরা নেজিকে দেখতে পাই, নেজি চিন্তা করে যে ভাই এটা আবার কোন ধরনের চাকরা। আর নেজি নিজের ব্যাকুগান ব্যবহার করে দেখতে পাই যে ওরা তিনজনেই মাটির ভিতরে চাকরা পাঠাইতেছে। আর তারপরে হুকি একটা জুৎসুর ব্যবহার করে, যেটা হইতাছে নিনজা টুল রিভার্স টুল ব্যারিয়ার। আর আমরা দেখতে পাই যে ওদের অস্ত্রগুলো চিলিক মারতে শুরু করে দেয়। আর হঠাৎ করেই গারার উপর একটা কি যেন এসে আক্রমণ করে দেয়। আর এত পরিমাণে পানির কারণে গারার স্যান্ড একেবারে হেভি হয়ে যায়। আর হুকি বলে যে হা 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 আমরা গারার স্যান্ডকে এত বেশি ভারী কইরা দিছি, এখন গারা ঠিকভাবে অ্যাটাকই করতে পারতো না। আমরা দেখতে পাই যে গারা একেবারে নিচে পড়ে যায়। গারা তখন নিজের স্যান্ড দিয়ে কিছু করতে চায়, কিন্তু স্যান্ডকে কন্ট্রোল করতে পারে না। আর এই হনুমান হাসতে শুরু করে হা 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 ফাইট শেষ হয়ে গেছে। আর তারপরেই গারার উপরে আক্রমণ করে, কিন্তু তার সামনে চলে আসে আমাদের রকলি হিরো, একেবারে শেষ সময় এসে সবাইকে বাঁচিয়ে ফেলে ক্রিং। আর তারপরে নারুতো পিছন দিয়ে এসে হনুমানের পিঠের মধ্যে একটা চোক্কা লাথি মারে। কি অবস্থা গারা, কি হালচাল, আমরা তোদেরকে সাহায্য করতে চলে আইছি, যা এখন গিয়ে তুই তোর স্টুডেন্টকে বাঁচা, আমরা এই হ্যান্ডেল মাইরা হ্যান্ডেল করতাছি। কিন্তু ভাই গারা তো ঠিকভাবে দাঁড়াইতেই পারে না। আর ঠিক তখন সেখানে সাকুরাও চলে আসে। সাকুরা রকলিকে বলে যে যা ফাইট কর, আমি গারাকে হিল করতাছি। আর নারুতো তো সাকুরাকে দেখে অনেক বেশি এক্সাইটেড, সাকুরা কি অবস্থা। তো সাকুরা গারাকে হিল করতে শুরু করে দেয়। আর গারা রকলিকে বলে দেয় যে সে তোমাদের চাকরাকে অ্যাবজর্ব করে ফেলতে পারবো। আর হনুমানও বলে যে হা 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 গারা ঠিক কইছে, আমি তোদের চাকরাকে একেবারে খেয়ে ফেলবো। আর ঠিক তখনই রকলি তার উপরে আক্রমণ করে, কিন্তু ওই আরমার আসলেই রকলির চাকরা খেয়ে নেয়। কিন্তু নারুতো বলে যে আরে এতে কি হইব, ওরে আগে পিডা। তোরা দুজনে আন্দা গন্দা এই হনুমানের উপরে আক্রমণ করতে শুরু করে। আর এদিকে সুন্দরীও বুঝতে পেরে যায় যে ওদের ব্যাকআপ টিম এখন পর্যন্ত আমার উপরে কোনো আক্রমণ করে নাই, তার মানে হইতাছে ওরা লং রেঞ্জে আক্রমণ করতে পারে না। তো আমি যদি ওদের থেকে দূরে থাকি তাইলে আমার কিছুই হইতো না। আর তখন ইনো নিজের মাইন্ড ডিস্ট্রাকশন জুৎসুর ব্যবহার করতে যায়, কিন্তু এই সুন্দরী ইনোকে বাতাস দিয়ে উড়াই দেয়। বা এক সুন্দরী আরেক সুন্দরীর উড়াই দিতাছে, বুঝতে পারছো ব্যাপারটা। সুইটি যদি তুমি আমার উপরে আক্রমণ করতে যাও তাইলে তোমাকে আরো বেশি ফাস্ট হইতে হইব। তোমরা চেষ্টা করো কিন্তু আমাকে কখনোই টাচ করতে পারবা না। আর এদিকে ওদের তিনজনের এখনো একই সমস্যা, ওরা মিল্লা জিল্লা ফাইট করতেই পারতাছে না। আর নারুতো আর রকলি ওই হনুমানের উপরে লাগাতার আক্রমণ করতেছে। আর হনুমান চিন্তা করতেছে যখন ওদের দুজনের চাকরা শেষ হয়ে যাবে ওদের দুজনকে আমি পাট খেতে নিয়ে যাবো। আর আমরা দেখতে পাই যে সাকুরাও মোটামুটি গারাকে হিল কইরা দিছে। ঠিক তখনই সেখানে শিনোর বাঘগুলো একটা মেসেজ নিয়ে আসে, যেটা হইতাছে ইনো আহত হয়ে গেছে। তখন গারা সাকুরাকে বলে দেয় যে তুমি যাও গিয়া হিল করো, কিন্তু সাকুরা এখন পর্যন্ত গারাকে সম্পূর্ণ হিল করে নাই। তবে গারা বলে যে আমি
সম্পূর্ণ ঠিক আছি, যাও তুমি তোমার কাজ করো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ভাই কিবা একটা প্ল্যান বানাইছে। কিবা আসলে আকামারুর মাধ্যমে কনকরোর ভেঙে যাওয়া পুতুলের টুকরাগুলোকে জড়ো করতেছে, যেন কনকরো সেগুলোর মাধ্যমে একটা ফাইনাল অ্যাটাক করতে পারে। আর এদিকে টেমারি কিন্তু শিকামারুর প্ল্যান অনুযায়ী কাজ করতেছে। আর ঠিক তখনই শিকামারু বলে যে এখন সময় আমার কাউন্টার অ্যাটাক করার। তবে সুন্দরী বলে যে তোমার জুৎসু আমার কাছে আসতেই পারবে না। আর ঠিক তখন শিকামারু টেমারিকে আক্রমণ করতে বলে। টেমারি যখন আক্রমণ করে সেটা সুন্দরীর কাছে না গিয়ে অন্যদিকে যাইতে শুরু করে দেয়। ভাই সুন্দরী তো অবাক, হ্যাঁ তুই তো টার্গেটকে সই করতে পারস না, আবার ফাইট করতে এসেছ আমার সাথে, এটা কি রকম অ্যাটাক ছিল? কিন্তু ঠিক তখনই সুন্দরী অবাক, কি হইছে? আসলে সুন্দরীকে শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসু দিয়ে ধরে ফেলছে। সুন্দরী বলে যে তোর রেঞ্জ বাড়লো কেমনে আমি বুঝতে পারতাছি না। আর তখন শিকামারু সুন্দরীকে দেখায় যে আসলে শিকামারু কিভাবে নিজের রেঞ্জকে বাড়াইছে। আসলে শিকামারু ওই ঝর্ণার পানির ছায়াকে ব্যবহার করছে নিজের ছায়ার রেঞ্জকে বাড়ানোর লাইগা। আর এইভাবে আমি আমার শ্যাডো পজিশনিং জুৎসুকে কমপ্লিট করছি। আর ঠিক তখনই টেমারি নিজের আঙুলের মধ্যে কামড় দিয়ে ফ্যানের মধ্যে দাগ দেয় আর নিজের জুৎসুর ব্যবহার করে, যেটার নাম হইতাছে সামানিং ব্লেড ড্যান্স। আর ভাই এই অ্যাটাকের কারণে সুন্দরীর কাম তামাম। আমার খুব কষ্ট হইতাছে। যাই হোক টেমারি ভাই অনেক খুশি। আর এদিকে সাকুরা গিয়ে ইনোকে হিল করে দেয়। আর ইনো মনে মনে চিন্তা করে আমি তো সাকুরা থেকে বেশি ইউজলেস হয়ে গেলাম, আমি কিছুই করতে পারিনি এই ফাইটের মধ্যে, খালি মাইর খাইছি। যাই হোক তখন আমাদের গারাকে দেখানো হয়। গারা নিজের অ্যাটিটিউডে হনুমানের দিকে যেতে শুরু করে দেয়। নারুতো আর রকলি অবাক, ভাই ওই করতাছে কি? আর এই হনুমান গারাকে বলে তোর কাছে এখন স্যান নাই, তুই এখন কি করবি? তবে গারা নিজের হাত উঠায় আর যে গারার আর্মার আছে সেটা থেকে স্যান বের করতে শুরু করে দেয়। আর হনুমান বলে যে কি, আমরা তো আমাদের জুৎসুর ব্যবহার করে তোর সকল স্যানকে লক কইরা দিছি। আর তখনই গারা নিজের স্যান দিয়ে একটা চোখা লাঠি তৈরি করে। এটাই হইতাছে একমাত্র ওয়েপেন যেটা আমার দরকার। আর তারপরেই গারা এই স্যান্ডের লাঠিটাকে হনুমানের দিকে ছুঁড়ে মারে, যেটা হনুমানের একেবারে আর পার হয়ে চলে যায়। মানে ভাই এই লাঠিটা ধরো আর হনুমান একটা সেলফি স্টেক হয়ে যাইব। তবে গারাও ক্লান্ত হয়ে গেছে, কারণ হইতাছে তারা ওই জুৎসুর ব্যবহার করে গারার স্যান গুলোকে লক কইরা দিছে। এই কারণে গারার এখন জুৎসু ব্যবহার করতে অনেক বেশি পরিমাণে চাকরা লাগতাছে। গারা তুই কি ঠিক আছস? আর ঠিক তখনই ওরা মিৎসুরি শব্দ শুনতে পায়, গারা সেন্সে। এই জন্য নারুতো বলে যে গারা তুই যা, আমরা এখানে আসি। গারা সেখান থেকে যেতে শুরু করে দেয়। তখন আমাদের কিবাকে দেখানো হয়। কিবা নিজের ফ্যাং ওভার ফ্যাং এর ব্যবহার করে, সেটাও আকামারুকে নিয়ে। আর এইভাবেই ওরা পিচ্চিকে সেকা দিতে সক্ষম হয়ে যায়, যে কারণে কনকরোর যে পাপেট আছে সেটা আবারও পিচ্চিকে ভিতরে ঢুকিয়ে নেয়। তখন কনকরো আর দেরি করে না, কনকরো নিজের অন্য পাপেটের অস্ত্রগুলো বের করে সাথে সাথে সেটার উপরে আক্রমণ করে দেয়। আর ওই ডান্ডিখোর পিচ্চি ভিতর থেকে চিল্লাতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে এই পাপের থেকে রক্তও বের হইতাছে। তার মানে পিচ্চির কাম তামাম, ওরা তিনজনে জিতা গেছে। তো এখন বাকি আছে শুধু হুকি। আর হুকির কাছে কিন্তু মাতসুরি আছে। গারাও মাতসুরিকে বাঁচানোর জন্য হুকির পিছনে পিছনে যাইতাছে। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে হুকি মাতসুরিকে নিয়ে সেখান থেকে পালাইতাছিল, কিন্তু ওর সামনে পাহাড় চলে আসে। আর ঠিক তখন সেখানে গারাও চলে আসে। গারা বলে যে তুই আর এখন আমার কাছ থেকে পালাইতে পারবি না, এই জন্য মাতসুরিকে ফিরিয়ে দে। তবে হুকি বলে যে তোর কি মনে হয় তুই আমারে আটকাইতে পারবি? কারণ হইতাছে এখানে তুই আমারে আটকাস নাই, আমি তোরে আটকাইছি। গারা তুই হইতাছস আলটিমেট ওয়েপেন, কিন্তু তুই ওই ফাইটের মধ্যে নিজের প্রায় সকল চাকরাকে ব্যবহার কইরা ফেলছস। আর গারাও মনে মনে চিন্তা করে, হ্যাঁ আমার চাকরা প্রায় শেষ পর্যায়ে। তবে গারা বলে যে তুই যাই বলস না কেন, এখন আমি তোর সাথে ফাইট করবো। আমি আমার স্যান্ডের ব্যবহার ছাড়াও তোকে হারাইতে পারবো। আর এটা শোনার পরেই হুকি মাতসুরিকে নিচে রেখে দেয় আর নিজের ওয়েপেনকে বের করে বলে যে কাম ইনফিনিট কুজাকু আর্মার। আর তখন আমরা দেখতে পাই যে ওই যে হনুমানের গায়ের মধ্যে যে আর্মারটা আছে সেটা তার গায়ে থেকে সরাসরি হুকির গায়ের মধ্যে চলে আসে। আর বাকি দুজনের কাছে যে ওয়েপেন গুলো ছিল সেগুলো হুকির কাছে চলে আসে। তো গারা তুই কি এখন কোনো অস্ত্র ছাড়া আমার সাথে ফাইট করতে পারবি? তোর কি মনে হয়? আর তারপরেই হুকি গারার উপরে উইনস্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু আমরা দেখতে পাই যে গারা হ্যান্ড সাইন বানিয়ে মাটির ভিতরে ঢুকে যায়। আর ওই উইনস্টাইল অ্যাটাক শেষ হওয়ার পরে আবার বের হয়ে আসে। তারপরেই হুকি আবারও গারার উপরে ওই তিনটা তলোয়ার দিয়ে আক্রমণ করে, যেগুলোকে গারা কোনোভাবে ডচ করে, তারপরেও আহত হয়ে যায়। তোর মনে হয় সব চাকরা শেষ হয়ে গেছে তাই না? আমি তো শুনেছিলাম যে তোর ভিতরে নাকি একটা মনস্টার আছে, তো এখন হইতাছে পারফেক্ট সময় সুকাকুকে আনলিশ করার। তবে তখন আমরা দেখতে পাই যে নারুতো সেখানে চলে আসে আর দেখতে পাই যে গারা আর হুকি ফাইট করতেছে। গারার উপরে হুকি লাগাতার ওই তলোয়ারগুলো দিয়ে আক্রমণ করতে থাকে, যেগুলোকে ব্লক করতেই গারার অনেক কষ্ট হইতাছিল। এদিকে নারুতো প্রথমে গারাকে সাহায্য করার আগে গিয়ে মিৎসুরিকে মুক্ত করে দেয় আর বলে যে তাড়াতাড়ি গিয়ে একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে পড়ো, যেন তোমাকে কেউ খুঁজে না পায়। আর হুকি গারাকে বলে যে কার জন্য অপেক্ষা করতাছস, তোর মনস্টারকে
আনলিশ কর। তবে নারুতো তখন বলে যে ওই গাদার বাচ্চা দূরে থাক, ওই পিচ্ছি তুই আবার কে রে? আরে ভাই তুই জানোস না নারুতো হইতাছে গারা থেকেও বড় মনস্টার। গারার ভিতরে আছে 1 টেল আর নারুতোর ভিতরে আছে 9 টেলস। নারুতো বলে আমি কইতাছি আমি কে, এখন তুই আমার সাথে ফাইট করবি, তারপরে আমারে চিনতে পারবি যে আমি কে। তবে হুকি নারুতোর উপরে উইনস্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে নারুতোকে মাটির মধ্যে শুইয়ে দেয়। হুকি বলে যে লিভ ভিলেজের নিনজা তুই এখানে থেকে শুধু তামাশা দেখ, গারাকে শেষ করার পরে আমি সকল নিনজা ভিলেজকে একেবারে শেষ কইরা দিমু। তবে নারুতো বলে যে তুই তো পাগল, তুই নিজেই জানোস না তুই নিজে কি কইতাছস। তখন হুকি নিজের ভিলেজের সম্পর্কে বলতে শুরু করে যে আমাদের ভিলেজের লোকেরা পৃথিবীর সবচাইতে আধুনিক ওয়েপেন বানাইতে পারে, আর এই কারণে আমাদের ভিলেজের মধ্যে যুদ্ধের সময় আক্রমণ করা হয় আমাদের অস্ত্রের জন্য। তবে যদি আমরা আক্রমণ করে নিনজা ভিলেজগুলোকেই ধ্বংস করে দেই তাহলে ভয়ে কেউ আমাদের উপরে আক্রমণ করতে আসবো না। আর তারপরে এসে নারুতোর উপরে তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু নারুতো সেটাকে ডজ করে ফেলে। হুকি নারুতোকে বলে যে তুই কতক্ষণ আমার অ্যাটাককে ডজ করতে পারবি দেখা যাইবো। আর তারপরে হুকি নারুতোর উপরে লাগাতার এক এক ধরনের অ্যাটাক করতে থাকে, আর নারুতো সেগুলোকে অনেক কষ্ট করে ডজ করে। আর তখন ড্রাগন বানিয়ে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো ডজ করতে পারতো না। তখন গারা নিজের স্যান্ডের ব্যবহার করে নারুতোকে বাঁচায়। আর এটা দেখার পরে তো হুকি একেবারে অবাক। গারা বলে যে তোর এই অ্যাটাক আমার এই স্যান্ড আর্মারকে কখনোই ভাঙতে পারতো না, আমি আমার প্রাণ দেওয়া হইলেও নারুতোকে বাঁচামু। কিন্তু তখন হুকি গারাকে একটা লোহার খাঁচার ভিতরে বন্দি করে ফেলে। আর হুকি বলে যে আমাদের প্ল্যান কমপ্লিট হইয়া গেছে। নারুতো গারার স্যান্ডের ভিতর থেকে বের হয়ে দেখতে পায় যে গারাকে বন্দি করে ফেলা হয়েছে, যেটা দেখে নারুতো একেবারে রেগে যায়। আর ঠিক তখনই সিন শিফট হয় লিভ ভিলেজের মধ্যে, যেখানে আমরা হোকাগের সামনে কাকাশিকে দেখতে পাই। কাকাশি একটা মিশন কইরা ফিরে আইছে, আর সুনারে কাকাশিকে সবকিছু খুলে বলে। আর তখন কাকাশি বুঝতে পারে যে কেন ওই আর্টিসান ভিলেজ একেবারে খালি ছিল। কাকাশি তখন সুনারেকে জিজ্ঞাসা করে আসলে ওই সেলিস্টিয়ালদের টার্গেট কি আর তারা কি করতে চায়। আর তখন আমরা সুনারের কাছ থেকে জানতে পারি যে তারা 4 জন আসলে নিজেদের ফাউন্ডার সেমেকে রিভাইভ করতে চায়। কাকাশি বলে যে ও বুঝতে পারছি, এই কারণেই তো আমি ওই সেখানে থাকা কফিনকে খালি দেখছিলাম। আর সুনারে তখন কাকাশিকে যেতে বলে যেন কাকাশি গিয়ে নারুতোদেরকে সাহায্য করে। আর কাকাশি যখন যেতে শুরু করে দেয় তখন সুনারে বলে যে কাকাশি খাড়া, তোর সাথে আরেকজন যাইবো, আর সেটা আর কেউ না ভাই মাস্টার জিরায়া। এদিকে আমরা হুকিকে দেখতে পাই। হুকি গারাকে বলে যে তো এখন আমি তোর ভিতর থেকে সুকাকুর চাকরা বের করে নিয়ে আসবো, এই জন্য গারা এখন তোর সুকাকুকে বের করে নিয়ে আয়। কিন্তু নারুতো বলে যে গারা চিন্তা করিস না, আমি আইতাছি তোকে বাঁচামু। আর তখনই গারা যে খাঁচাটা ছিল সেটা বন্ধ হতে শুরু করে দেয়। আর ওই সময় গারা কি করে যে নিজের কাছে থাকা ওয়েপেনটাকে মাতসুরির সামনে ফেলে দেয়, যেটা মাতসুরি নিয়ে নেয় কি আমার রোপ জ্যাভলিন। আর গারা কিছু নিজের স্যান্ডও বাইরে ফেলে দেয়, যেটা দিয়ে গারা নিজের থার্ড আই জুৎসুর ব্যবহার করে। মানে গারা এখন ভিতর থেকে বাইরে সবকিছু দেখতে পারবো। আর এদিকে নারুতো হুকিকে বলে যে ওই গাদার বাচ্চা তুই কি চাস। তখন ভাই হুকি সবকিছু বলতে শুরু করে দেয় যে অনেক বছর আগে ওদের ভিলেজের এল্ডার সেমে এই অস্ত্রগুলোকে বানাইছিল, আর এখন আমি এই ওয়েপেনকে কমপ্লিট করবো। আর এটা বলার পরেই হুকি একটা জুৎসুর ব্যবহার করে, যেটা গারার ভিতর থেকে সুকাকুকে বের করতে শুরু করে দেয়। আর এতে গারার অনেক বেশি কষ্ট হইতাছিল। তখন হুকি সেখানে একটা মমি বের করে নিয়ে আসে, যেটার ভিতরেই ওদের এল্ডার সেমের শুটকি আছে। আর হুকি নিজের বডিকে সেমের শুটকির সাথে মিশাতে শুরু করে দেয়, যেন সেমের বডি শুটকি থেকে মানুষের বডির মতো হয়ে যায়। নারুতো তো এগুলো দেখার পরে কনফিউজ, ভাই এখানে কি হইলো আমি তো বুঝতে পারতাছি না, হয়তো একেবারে গায়েব হয়ে গেছে। আর তখন আমরা দেখতে পাই যে সেমে জীবিত হয়ে যায় আর নিজের কফিন থেকে বের হয়ে আসে। নারুতো বলে যে কি ওই শুটকি জীবিত হয়ে গেছে? আমার নাম হইতাছে সেমে, আমি হইতাছি আর্টিসান ভিলেজের ফাউন্ডার। 100 বছর শুটকি থাকার পরে এখন আমি জীবিত হইছি আমার ভিলেজের সবচেয়ে বড় আলটিমেট ওয়েপেন হওয়ার জন্য। আর তারপরে এসে নিজের হ্যান্ড সাইন বানিয়ে ওই অস্ত্রগুলোকে নিজের শরীরের সাথে মিশায় ফেলে। হো হো হা 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 হা। আমি শুটকি হয়ে অনেক বেশি অপেক্ষা করছি এই মুহূর্তের জন্য, যেন আমি আমার প্ল্যানকে কমপ্লিট করতে পারি। আর এখন আমি পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করবো। নারুতো বলে যে আমি এটা কখনোই হইতে দিতাম না, এখন আমি আইতাছি তোকে নিয়ে যাবো পাট খেতে। নারুতো লাফ দিয়ে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু উল্টা নারুতোই আহত হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে গারার এখনো অনেক বেশি কষ্ট হইতাছিল, কারণ হইতাছে গারার ভিতর থেকে সুকাকুর চাকরা নেওয়ার কারণে এখন সুকাকু গারার শরীর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য নারুতো গিয়ে তখন গারাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু নারুতোর কুনায় ওই খাঁচার মধ্যে একটা আঁচড়ও দিতে পারে না। তখন সেমে নারুতোর উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তারপরেও নারুতো চেষ্টা করে যেন গারাকে ওই খাঁচার ভিতর থেকে বের করে আনতে পারে। নারুতো বলে যে গারা চিন্তা করিস না, আমি তোরে বাইর করতাছি, তুই খালি আমার কথাগুলো শুনতে থাক। নারুতো তো নিজের হাত দিয়ে ওই খাঁচার মধ্যে আঁচড় দিতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে গারাও চেষ্টা করতেছিল যেন সুকাকু বের হয়ে না আসে। তবে আমরা দেখতে পাই যে গারার একটা চোখ সুকাকুর চোখে পরিবর্তন হয়ে যায়। তখন আমাদের এটাও দেখানো হয় যে নেজি, হিনাটা এবং শিনো নারুতোর দিকেই যাইতাছে, আর এদের সাথে তখন বাকিরাও সেখানে আসতে শুরু করে দেয়। শিকামারু জিজ্ঞাসা করে যে নেজি, হিনাটা তোরা সামনে কি দেখতে পাইতাছস? হিনাটা বলে যে আমরা
সামনে দেখতে পাইছি অনেক বড় একটা মেটালের খাঁচা আছে আর সেটার ভিতর থেকে অনেক বেশি পরিমাণে চাকরা বের করা হয়েছে আর সেটার ভিতরেই এখন গারা আছে। তখন টেমারি শিকামারুকে বলে যে শিকামারু তুই তো জানোস গারার ভিতরে অনেক বড় একটা দানব আছে আর যদি গারার ভিতর থেকে চাকরা বের করা হয় তাহলে আমি ভয় পাইতাছি যে গারা নিজের ভিতরে থাকা মনস্টারকে কন্ট্রোল করতে পারতো না আর যদি গারা ওই কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে কিন্তু গারার ভিতরে থাকা শুকাকু বের হয়ে আইব, তখন কিন্তু গারাকে থামানোই অনেক বেশি কষ্ট হয়ে যাইব। এদিকে আমরা দেখতে পাই যে নারুতো এখনো চেষ্টা করতেছে গারাকে ওই খাঁচা থেকে বের করতে। সেমে বলে যে তোর চেষ্টা করা লাগতো না, এখন আমি তোকে এখানেই শেষ করে দেবো আর তারপরেই নারুতোর উপরে ফায়ার দিয়ে আক্রমণ করে। তবে নারুতো সেখান থেকে দূরে চলে আসে, ভাই গরম রে, গরম গরম গরম। আর এখানে আসার পরে নারুতো মাটি করতে শুরু করে দেয়। গারা আমি তোকে বাঁচাইমু, চিন্তা করিস না। তবে সেমে তখন সেখানেও চলে আসে, তুই কিছুই করতে পারবি না, এই জন্য হার মেনে নে। আর নারুতোর উপরে উইনস্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে আর এতে নারুতো অনেক দূরে গিয়া পড়ে। এখন আমি তোকে শেষ করে দিব। আর তারপরে নারুতোর উপরে ওই 3টা তলোয়ার দিয়ে আক্রমণ করে যেগুলোকে নারুতো ডজ করতে সক্ষম হয়। আর এতে সেমের রেগে মেগে কুত্তা হয়ে যায়। সেমে নারুতোর উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে যেগুলোকে নারুতো কোনোভাবেই ডজ করতে পারে না। আর তখন নারুতো দূরে গিয়া পইরা হয়তো জ্ঞান হারিয়ে ফেলে। সেমে হাসতে শুরু করে দেয়, হা 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 হা। আমি এই সময়টার লাগিয়া অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম, আমার যে মজা লাগতেছে। আর তারপরেই সে আবার গারার মধ্যে থেকে শুকাকুর পাওয়ারকে বের করতে শুরু করে। সে শুকাকুর চাকরাকে ধীরে ধীরে অ্যাবজর্ব করতে শুরু করে দেয় আর এতে শুকাকু গারার উপরে আরো বেশি কন্ট্রোল নিতে শুরু করে। তখন নারুতোর জ্ঞান ফিরে আসে আর নারুতো আবারও দাঁড়ায় যায়। সেমে নারুতোকে জিজ্ঞাসা করে যে তুই হার মানতাছস না কেন? আমি তো শুকাকুর পাওয়ারকে অলরেডি নিয়ে নিতাছি আর আমি এখন যুদ্ধ ঘোষণা করতাছি 5 গ্রেট নেশনের বিরুদ্ধে। তবে নারুতো বলে যে তোর ঘেউ ঘেউ বন্ধ কর। সেমে বলে যে আমার আগ্রহ হইতাছে, তুই এখনো কেন চেষ্টা করতাছস? তুই স্যান ভিলেজের এই মনস্টারকে বাঁচাইতে কেন নিজের জীবনের ঝুঁকি নিতাছস আমি বুঝতে পারতাছি না। তখন নারুতো বলে যে আমি তোরে বলতাছি কেন, কারণ হইতাছে গারা আমার বন্ধু আর আমার বন্ধুরা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মিৎসুরি তখন লুকিয়ে লুকিয়ে নারুতোর কথাগুলোই শুনছিল। তবে নারুতোর কথা শোনার পরে সেমে রেগে যায়, তো ঠিক আছে এখন আমি তোকে শেষ কইরা দিমু। আর তারপরেই সেমে নারুতোর উপরে আক্রমণ করে ওই ড্রাগন গুলো দিয়ে। তবে নারুতো কিন্তু অনেক বেশি আহত ছিল, নারুতো ঠিকভাবে কিছু করতেই পারবে না। কিন্তু নারুতোকে বাঁচাইতে তখন মাৎসুরি সামনে চলে আসে, যে নিজের জ্যাভলিন থ্রোর মাধ্যমে ওই 3টা ড্রাগনকে একসাথে বেঁধে ফেলে। ওই মাইয়া তোর কি মনে হয় তুই কি করতাছস? মাৎসুরি বলে যে আমি বুঝতে পেরে গেছি গারা সেন্সে আমাকে কি শিখানোর চেষ্টা করতাছিল। গারা সেন্সে আমাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে ওয়েপেন দিয়ে মানুষদেরকে মারাও যায় আবার মানুষদেরকে রক্ষাও করা যায়। তবে মাৎসুরি হইতাছে দুর্বল, কিছুই করতে পারে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে খাঁচার ভিতরে শুকাকু প্রায় গারার উপরে কন্ট্রোল নিয়ে নিছে আর শুকাকুর সাথে সাথেই ওই খাঁচাকে ভেঙে ফেলে। নারুতোর মনে হয় যে গারা বের হয়ে আইছে, কিন্তু যখন সেখান থেকে ধুলাবালি সরে যায় তখন নারুতো দেখতে পায় যে গারার এই অবস্থা। গারা এটা কি তুই? কিন্তু গারা তখন কোনো জবাব দেয় না। তো এটা হইতাছে শুকাকু, আমি জীবনের প্রথমবার এটাকে দেখলাম। এদিকে মিৎসুরি তো ভয়ে একেবারে কাঁপতে শুরু করে দেয়। এই জন্য নারুতো বলে যে পালা এখান থেকে। কিন্তু গারা সেন্সে, নারুতো তখন বলে যে গারা এখন তোকেই বাঁচানোর চেষ্টা করতেছে, তুই এখান থেকে পালা। তখন সেখানে শিকামারু আর টেমারিও চলে আসে আর ওরা দেখতে পায় যে গারার মধ্যে শুকাকুর ট্রান্সফরমেশন অলরেডি শুরু হয়ে গেছে। তবে সাকুরা আর হিনাটা প্রথমে নারুতোর কাছে যায়। নারুতো আর টেমারি মাৎসুরিকে জিজ্ঞাসা করে, মাৎসুরি তুই কি ঠিক আছস? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু গারা সেন্সের এখন সাহায্যের দরকার। তখন নারুতো বলে যে ঠিক আছে তোমরা ওর খেয়াল রাখো, আমি ফাইট করতে যাইতাছি। তবে সাকুরা বলে যে নারুতো তোর মনে হয় তুই কি করতাছস? তুই তো অনেক বেশি আহত। কিন্তু নারুতো সাকুরার কথা শুনে না। এই জন্য সাকুরা বলে যে তাইলে আমি তোরে আগে ব্যান্ডেজ করে দেই, তারপরে তুই গিয়া ফাইট করিস। তো সাকুরা তখন নারুতোকে হিল করতে শুরু করে দেয়। আর তখন নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে দেখতে পায় যে সেমের চাকরা তো ধীরে ধীরে বাড়তেই আছে। তখন মাৎসুরি বলে যে তার নাম হইতাছে সেমি, সে বলেছে সে হইতাছে আর্টিসান ভিলেজের ফাউন্ডার আর সে 100 বছর শুটকি থাকার পরে আবার রিবন করছে একটা আলটিমেট ওয়েপেন হয়ে। এগুলো সে বলছে আমাকে। নারুতো বলে যে ওই একটা চোর, ওই গারার চাকরা চুরি করতেছে। এখন ওরা এমনি সরাসরি গিয়ে আক্রমণ করতে পারতো না, কারণ সেমে ওদের চাকরাকে খেয়ে ফেলতে পারবো। তো ওদের যে কোনো একটা প্ল্যান বানান লাগবো। এদিকে সেমে কুত্তা বলে যে আমি মনে করছিলাম আমি শুকাকুর সাথে ফাইট করবো, কিন্তু তুই তো শুকাকুকে বের হইতে দিতাছস না। আর এদিকে আমরা দেখতে পাই যে গারা এখনো কন্ট্রোলে আছে আর গারা ওই কথা মনে করতেছে যখন নারুতো গারাকে হারাই দিছিল। আর ওই কথাগুলো মনে করে যেগুলো নারুতো ওই সময় কইছিল। আর নারুতোর কথা মনে করার পরে গারা শুকাকুকে আর বের হতে দেয় না। গারা আবারও নিজের কন্ট্রোলে চলে আসে, কিন্তু এটা করতে গিয়ে গারা নিজের আরো চাকরাকে খরচ করে ফেলছে, যেটা দেখে সেমে হাসতে শুরু করে দেয়। হা 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 হা। তো তুই ট্রান্সফর্ম করতে পারোস নাই? হ্যাঁ। গারা বলে যে যদি আমি আমার বন্ধুদেরকে বাঁচাতে চাই তাহলে সবকিছু আমার নিজের পাওয়ারের মাধ্যমেই করতে হইব। তবে সেমে বলে যে তুই তো একটা গাদা, নিজের ইমোশনে পইরা
নিজের শক্তিকে একেবারে কম কইরা লাইছ। যদি তুই আলটিমেট পাওয়ার পাইতে চাস তাইলে তোর ইমোশনকে পাট খেতে পাঠাই দিতে হইব, তারপরেই তুই অনেক বেশি শক্তি পাবি। এই জন্য এখন আমি তোরে দেখামু যে আসল পাওয়ার কি। তোকে আমি সানডে মানডে ক্লোজ কইরা দিমু। আর তারপরে সে গারার উপরে আক্রমণ করে গারাকে আরো বেশি আহত করে দেয়। কিন্তু তারপরেও গারা হার মানে না, গারা তো মুচকি হাসি দেয়। কি হয়েছে, তুই হাসতাছস কেন? তোর মধ্যে তো এখন আর কোনো চাকরাই নাই। গারা বলে যে হ্যাঁ, এখন আমার কাছে চাকরা নাই, কিন্তু তোর কি মনে হইতাছে ওই খাঁচার ভিতরে কি আমি খাল্লি বাল্লি বইসা আছিলাম? তবে সেমে কিছু বুঝতে পারে না। আর তখনই গারা একটা হ্যান্ড সাইন বানায়, স্যান্ড সুনামি। কিন্তু তখন কিছুই হয় না। সেমে বলে যে তোর চাকরার সাথে সাথে স্যান্ডও শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গারা বলে যে আমি হইতাছি গারা অফ দ্য স্যান্ড, আমি যে কোনো জায়গা থেকে নিজের জন্য বালির ব্যবহার করতে পারি। আর তারপরেই গারা সেখানে অনেক শক্তিশালী একটা স্যান্ড সুনামির ব্যবহার করে। গারা ওই শুটকিকে কবর দেওয়ার সাথে সাথে আশেপাশের জঙ্গলকে একেবারে বালির নিচে ঢেকে ফেলে। তখন বাকিরা সবাই লাফিয়ে পাহাড়ের উপরে চলে আসে। নারুতো তো অবাক, কিন্তু তখনই শব্দ হয় কুজাকু হারিকেন, আর সে উইন্ডস্টাইল জুৎসুর ব্যবহার করে বালির নিচে থেকে বের হয়ে আসে। এই কুত্তার তো কিছুই হয় নাই। সে বলে যে তোর মধ্যে এত চাকরা আছে, আমি তো একেবারে সারপ্রাইজ হয়ে গেছি। যাই হোক, তোর চাকরাকে এখন আমি খেয়ে ফেলতে পারবো। আর তারপরেই সে গারার চাকরাকে খেতে শুরু করে দেয়। নেজি নিজের ব্যাকুগানের মাধ্যমে দেখতে পায় যে গারার ভিতর থেকে চাকরা বের হয়ে যাইতাছে। নারুতো তখন ফাইট করতে যেতে চায়, তবে শিকামার বলে যে নারুতো থাম। কি তুই আমার আবার থামতে কইতাছস? টেমারি বলে যে দেখ, যদি তুই সেখানে যাস তাহলে কিছুই করতে পারতি না, সে তোর চাকরাও খেয়ে ফেলবো। আর তুই যতটুকু মনে করস গারা তার থেকে অনেক বেশি শক্তিশালী। এই জন্য নারুতো সেখানে দাঁড়িয়েই দেখতে থাকে। আর এদিকে সেমে হাসছিল। তবে গারা তো নিজের অ্যাটিটিউডে দাঁড়ায় রইছে। গারা তখন নিজের হাতের মধ্যে স্যান্ডকে জড়ো করতে শুরু করে দেয়, আর একটা স্পিয়ার তৈরি করে। ভাই, এই স্পিয়ারটাকে দেখতে তো অনেক বেশি ব্যাডেস। আর সেটাকে গারা সরাসরি সেমের আর্মারের মধ্যে ছুঁড়ে মারে। আর এতে সেমের আর্মার একেবারে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, যেটা দিয়ে সেমে অন্যের চাকরা খেয়ে ফেলতো। আর সেটাকে ধ্বংস করার পরেও স্পিয়ার সেমের ভিতরে ঢুকে গেছে। কি এটা তো অসম্ভব, তুই এটা কিভাবে করলি? গারা বলে যে তুই হইতাছস একটা সাধারণ নিনজা টুল। কিন্তু সেমে মেনে নিতে চায় না যে গারা ওর আর্মারকে ধ্বংস কইরা দিছে। আর যখন সেমের নিচে নামে তখন গারা সেমেকে মাটির ভিতরে বন্দি করে ফেলে জায়ান্ট স্যান্ড কফিনের ব্যবহার করে। আর তখন আমরা দেখতে পাই যে মাটির ভিতর থেকে কিছু লাইট চলে যায়। আর এতেই মনে হয় যে গারা সেমেকে হারাই দিছে। এই জন্য নারুতো খুশিতে গারার দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু গারা তো অনেক বেশি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। সাকুরা গারাকে চেক করে আর বলে যে গারা ঠিক আছে। ভাই, আমরা নারুতোর অ্যাকশন দেখতে পারলাম না, নারুতো খালি মার খাইলো। যাই হোক, গারা সুকাকুকে কন্ট্রোল না দিয়ে নিজে এইভাবে ফাইট করছে, এটা দেখার পরে তো কনকোরো আর টেমারি অনেক বেশি অবাক হয়ে গেছে। কনকোরো মনে করতে শুরু করে যে গারা কনকোরোকে বলেছিল। নারুতোকে দেখার পরেই গারা বুঝতে পারছে যে গারা আসলে চেঞ্জ হতে পারবো। কনকোরো বলে যে ফাইনালি তুমি এমন একজনকে পেয়ে গেছো যে তোমাকে বুঝতে পারে, তাই না? নারুতো জিজ্ঞাসা করে যে কি কইলি তুই? কনকোরো বলে যে আরে বাদ দে, কিছু কই নাই। আর ঠিক তখন আমরা দেখতে পাই যে সেখানে কাকাশি চলে আইছে। কাকাশি বলে যে দেখেন, আমরা এত তাড়াহুড়া করে এখানে আইলাম, কিন্তু ওরা তো সব খেলা শেষ কইরা দিছে। আর জিরা বলে যে তো আমাদের পাপলু খুব ভালো করতেছে, তাই না? আর ওর শয়তানিও আগে থেকে কইমা গেছে, ঠিক কইছি না? যাই হোক, এরপরে আমাদের লিভ ভিলেজের হসপিটালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নারুতো শুইয়া রইছে। আর যখনই ওর জ্ঞান ফিরে তখনই নারুতো ওর সামনে মাস্টার জিরায়াকে দেখতে পায়। আর নারুতো প্রথমে একটা চিৎকার দেয়, ছোরে বাবা। তো নারুতো অনেকদিন দেখা হয় নাই, তাই না? কিন্তু নারুতো তো ভাই রেগে রইছে। আপনি এতদিন কই গায়েব হয়ে আছিলেন? আপনাকে তো আমাকে ট্রেনিং করায় আরো বেশি শক্তিশালী বানানোর কথা ছিল, কিন্তু আপনি এতদিন কই গায়েব আছিলেন? তবে জিরা বলে যে ও হো, আমার অনেক কাজ ছিল, আমি নিজের রিসার্চ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, লুকিয়ে লুকিয়ে সুন্দরী মেয়েদেরকে দেখতে ব্যস্ত আছিলেন, যেন আপনি নিজের স্টুপিড বইকে লিখতে পারেন। আর এটা শুনে তো জিরাও রেগে যায়, কি তুই আমার বইকে স্টুপিড কইলি? আচ্ছা ঠিক আছে, বাদ দে। আমি আসলে আকাশকি সম্পর্কে ইনফরমেশন জড়ো করতে ব্যস্ত ছিলাম। এখন হয়তো আমি আইডিয়া পেয়ে গেছি যে তারা কি করতে চায়। আমার আইডিয়া যে 2 বছরের মধ্যে তারা নিজেদের প্রিপারেশন শেষ কইরা ফেলবো। তার মানে হইতাছে আমার কাছে এখন এতটুকু সময় আছে তোর মতো গাদাকে একটা ভালো নিনজা বানানোর। তো তুই কি রেডি কিছু সিরিয়াস ট্রেনিং করার জন্য? তখন নারুতো কয় যে আমি তো আরো 4-5 মাস আগে থেকেই রেডি। আর তার পাশেই আমরা দেখতে পাই যে গারা শুয়ে শুয়ে ওদের আলোচনা শুনছিল। আর তারপরের সিনে আমরা দেখতে পাই যে গারারা ফিরা যাইতাছিল, যেখানে টেমারি বারবার শিকামারুকে খোঁচা দিয়া কথা কয়। আর শিকামারু এতে বিরক্ত হয়ে যায়, তারপরেও কিছু কয় না। যাই হোক, তখন গারা নারুতো সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন শিকামারু বলে দেয় যে আসলে নারুতো আজকে সকালেই বের হয়ে গেছে জিরায়া সেন্সের সাথে নিজের ট্রেনিং করার জন্য। আর এইটা অনেক বেশি বিরক্তকর। যখন নারুতো আবার ফিরে আইবো তখন নারুতো অনেক বেশি স্ট্রং হয়ে যাইবো, কারণ নারুতোকে ট্রেনিং করাইবো একটা লেজেন্ডারি সানিন। যাই হোক, তারপরে ওরা সেখান থেকে যেতে শুরু করে দেয়। মিৎসুরি ফিরে এসে শিকামারুকে বলে যে যেন শিকামারু নারুতোকে ধন্যবাদ বলে,
কারণ হইতাছে নারুতোর কারণে মিৎসুরি বুঝতে পারছে যে গারা আসলে ওকে কি শিখাইতে চাইতাছিল। আর এগুলো শোনার পরে তো শিকামারু আরো বেশি বিরক্ত হয়ে যায়, কি আরেকজন নারুতোর ফ্যান। আর তারপরেই শিকামারু হোকাগের অফিসের মধ্যে যায়, যেখানে যাওয়ার পরে শিকামারু জানতে পারে যে শিকামারু আরো বেশি প্যাচের মধ্যে পড়ে গেছে, কারণ শিকামারু এই মিশনকে এত ভালোভাবে কমপ্লিট করছে। এই কারণে সুনারে এখন শিকামারুকে আরো বেশি মিশন দিব। তার মানে হইতাছে যে শিকামারুকে এখন আরো বেশি কাজ করতে হইব। যাই হোক, তারপরে আমাদের সাকুরাকে দেখানো হয়। সাকুরাও নিজের হিলিং এর প্র্যাকটিস করতেছিল, যেখানে তখন ইনো সাকুরার সাথে দেখা করতে আসে। কারণ হইতাছে শেষ ফাইটের মধ্যে ইনো একেবারে ইউজলেস আছিল, আর এই কারণে ইনো এখন মেডিকেল জুৎসু শিখতে চায়। আর এই জন্য ইনো সাকুরাকে বলে যেন সাকুরা লেডি সুনারের সাথে কথা বলে। তো সাকুরাও রাজি হয়ে যায়, কিন্তু বলে যে তাহলে তুই হইতাছস আমার জুনিয়র, আর হাসপাতালের মধ্যে যখন আসবি তখন তুই আমারে বস কবি, ঠিক আছে? আর এগুলো শোনার পরে তো ইনো অনেক বেশি রেগে যায়, আর ওদের দুজনের মধ্যে আবার তর্ক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে টেনটেন অনেক বেশি রেগে রয়েছে, আর ওই রাগকে রকলির উপরে ছাড়তাছে। কারণ হইতাছে এত ইম্পর্টেন্ট মিশনের মধ্যে টেনটেন যাইতে পারে নাই। টেনটেন তুই তো অন্য মিশনের মধ্যে আসিলি। আর ওরা তিনজনে আলোচনা করতেছিল যে নারুতো ট্রেনিং করতে যাইবো, সেটাও মাস্টার জিরার সাথে, যে হইতাছে একজন লেজেন্ডারি সানিন। ভাই নারুতো তো অনেক বেশি শক্তিশালী হইয়া ফিরাইবো, কিন্তু চজি বলে যে আমার মনটা খারাপ রে ভাই, আমি নারুতোর সাথে প্রায় সময় রামেন খাইতে যাইতাম। আর ফাইনালি যখন রকলিও ওদের সাথে আলোচনা করতে ব্যস্ত হয়ে যায়, তখন টেনটেন রকলিকে একটা হিট করে ফেলে। যাই হোক, ওরা বলে যে এখন আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হইব যেন আমরা নারুতোর মতো স্ট্রং হতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই যে হিনাটাও নেজির সাথে ট্রেনিং করতে ব্যস্ত। আর ফাইনালি আমাদেরকে নারুতো আর ইরুকা সেন্সেকে দেখানো হয়, ওরা রামেন খাইতে আইছে। আর ইরুকা তো এখানে নারুতোকে বলে নারুতো মনোযোগ দিয়ে ট্রেনিং করবি, তুই কিন্তু শয়তানি বেশি করবি না। তখন জিরায়া সেন্সে সেখানে এসে বলে যে নারুতো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর তারপরেই নারুতো জিরায়া সেন্সের সাথে ভিলেজ থেকে চলে যেতে শুরু করে দেয়। আর যাওয়ার সময় নারুতো হোকাগের ফেসগুলোর দিকে তাকায়, আর ওইদিকে তাকায়া চিন্তা করতে থাকে। কিন্তু জিরায়া বলে যে কিরে নারুতো তোর কি হইলো, যাবি না? ও হ হ আমি আইতাছি আমার থুইয়া যাইয়েন না। আর আমরা দেখতে পাই যে হিনাটা লুকিয়ে লুকিয়ে নারুতোকে দেখতাছে। হিনাটা চিন্তা করে যে আমার এখন থেকে আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হইব যেন আমি নারুতোর সাথে কিপ আপ করতে পারি। যাই হোক, ফাইনালি নারুতো জিরায়া সেন্সের সাথে ভিলেজ থেকে বের হয়ে যায়। আর এর সাথেই আমরা নারুতো ক্লাসিককে এখানেই শেষ করলাম। এরপরে শুরু হইব নারুতো শিপুডিন। আর এখন আমি নারুতো শিপুডিনের পার্ট 1 এবং 2 এই পার্টের মধ্যেই দিয়ে দিতাছি যেন তোমরা বুঝতে পারো। অনেকে দেখছো আবার অনেকে দেখো নাই, যারা দেখো নাই তারা দেখতে পারো, আর যারা দেখে ফেলছো তারাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো শুরুতেই আমরা দেখতে পাই যে কয়জন লোক একটা গুহার ভিতরে এদিক ওদিকে দৌড়াইতাছিল। তারা আসলে এখানে কাউকে খুঁজে বেড়াইতাছে। তারা সেখানে থাকা একটার পর একটা দরজা খুলে চেক করে ভিতরে কেউ আছে কিনা। নারুতো একটা দরজা খুলে আর বলে যে আরে ভাই এখানেও তো নাই। আর এরপরে আমরা সাকুরা কেউ দেখতে পাই, সাকুরাও একটা দরজা খোলে আর দেখতে পাই যে সেখানে তো কেউ নেই। এরপরে এরা দুজনে আবারও দৌড়াতে শুরু করে। নারুতো চিল্লায় বলে যে সাসকে তুমি কোথায়? আর তখনই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেটার শব্দ শোনার পরে সাকুরা এবং নারুতো থেমে যায়। সাকুরা ওই বিস্ফোরণের শব্দ শোনার পরে দৌড়ে বাইরের দিকে যেতে শুরু করে। আর সেখানেই আমরা একটা নতুন নিনজাকে দেখতে পাই। এখন আমাদের এই নিনজার পরিচয় দেওয়া হয় না, তবে আমরা পরে তার সম্পর্কে জানতে পারবো। আর আমরা দেখতে পাই যে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। সাকুরা দৌড়ে বাইরে আসে আর ওই নিনজার কাছে আসার পরে বলে যে আরে এখানে কি হয়েছে। এরপরে সাকুরা আশেপাশে দেখতে শুরু করে, আর তখনই একটা শব্দ আসে সাকুরা উপরের দিকে তাকায়। আর আমরা সাকুরার চোখের মধ্যে দেখতে পাই যে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। সাসকে, এটা কি তুমি? এরপরে নারুতো সেখানে বাইরে বের হয়ে আসে আর দেখতে পাই যে সাসকে ওই গর্তের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর সাসকে আবারও 3 বছর পরে দেখার পরে নারুতো একেবারে অবাক হয়ে যায়। নারুতো বলে যে সাসকে, এটা কি তুমি? তারপরে আমাদের সাসকে দেখানো হয়। সাসকে দেখতে তো একেবারে ব্যাডেস লাগতাছিল। সাসকেও বলে যে নারুতো। তারপরে আমাদের অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা আমরা আগের পার্টে দেখেছিলাম, যখন নারুতো এবং সাসকের ফাইট হয়েছিল। সাসকে নারুতোকে বলেছিল তোমার কি মনে হয় তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তোমার কাছে কখনো কোনো ফ্যামিলি ছিল না, তুমি সব সময় একা ছিলে, এই জন্য তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমার প্রথমে একটা ফ্যামিলি ছিল, আমার কাছে সবকিছু ছিল, কিন্তু আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তুমি কিছুই জানো না একটা ফ্যামিলি থাকা কেমন লাগে। নারুতো বলে যে হ্যাঁ সাসকে, তুমি ঠিক বলেছো, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। মা বাপ এবং একটা ভাই থাকা কেমন লাগে আমি সত্যিই জানি না। এরপরে আমরা আবারও বর্তমানে চলে আসি। আর এই সব কিছু মনে করার পরে নারুতোর মনে একেবারে খারাপ হয়ে যায়। ওরা দুজনেই অতীতের কথা মনে করতে থাকে। ফাইনাল বেলির ফাইটের মধ্যে ওরা কি কি করেছিল। সাসকে, যেগুলো তুমি বলেছিলে সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি ওই দিন আমাকে মেরে ফেললে না কেন? সাসকে, আমি তোমার সাথে কথা বলতাছি, তুমি আমার কথার উত্তর দাও না কেন? সাসকে বলে যে এটা তো একেবারে সিম্পল নারুতো, তুমি যেটা চিন্তা করছো সেটা আসলে অন্যরকম। এমন না যে আমি তোমাকে মারতে চাই না। আর সাসকে ইটাচির ওই কথাকে মনে করতে শুরু করে, যখন ইটাচি সাসকেকে মাঙ্কি কিউ শারিঙ্গান
শারিঙ্গানের সম্পর্কে বলেছিল তুমি তোমার শারিঙ্গানকে তখনই মাঙ্কি কিউ শারিঙ্গান বানাতে পারবে যখন তুমি নিজের বন্ধু অথবা ভালোবাসার মানুষের প্রাণ নিতে পারবে। তোমার নিজের সবচেয়ে ভালো বন্ধুকে প্রাণে মেরে ফেলতে হবে। আর বর্তমানের সাসকে বলে এই জন্যই আমি এটা করতে চাইনি, ইটাচি যেটা বলেছে সেটা আমি কখনোই করব না। আমি যদি তোমাকে প্রাণে মেরে ফেলতাম তাহলে আমি জিততে পারতাম, কিন্তু এর থেকে বেশি কিছুই হতো না। আর তারপরেই সাসকে হঠাৎ করে অনেক স্পিডে একেবারে নারুতোর কাছে চলে আসে আর নারুতোর কাঁধের মধ্যে হাত রাখে। সাসকে এত তাড়াতাড়ি নারুতোর সামনে চলে এসেছে যে কেউ বুঝতেই পারেনি। সাকুরা এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে সাসকে এটা কিভাবে করলো। সাসকে নারুতোর কাঁধের মধ্যে হাত রাখার পরে বলে যে নারুতো তোমার এটার ব্যাপারে চিন্তা করা উচিত। তুমি এখানে কেন আইছো? তোমার ওই স্বপ্নের কি হয়েছে? তুমি না বারবার বলতে যে তুমি হোকাগে হতে চাও। এত বছর কি তুমি শুধু আমাকে খুঁজে বের করতেই নষ্ট করে দিয়েছো নাকি? তুমি যদি এই সময়ে ট্রেনিং করতে তাহলে তুমি খুব তাড়াতাড়ি হোকাগে হয়ে যেতে পারতে। আর তুমি কি জানো এই মুহূর্তে আমার মন কি কইতাছে? আমার মন কইতাছে এই জিনিসটাকে শেষ করে দিতে যেটা আমরা শুরু করেছিলাম। আর এটা বলার পরেই সাসকে নিজের তলোয়ার বের করতে শুরু করে, কিন্তু নারুতো বলে যে কিভাবে আমি একটা হোকাগে হব যদি আমি আমার একটা বন্ধুকেই না বাঁচাতে পারি। এরপরেই সাসকে নিজের তলোয়ার দিয়ে নারুতোর পিঠের মধ্যে আক্রমণ করে দেয়। আর আমরা তখন নারুতোর মাইন্ডের মধ্যে পৌঁছে যাই, যেখানে আমরা দেখতে পাই যে নাইনটেল ফক্স নারুতোকে বলছিল নারুতো আমার কাছে আসো, তুমি জানো যে এখন তোমার কি করতে হবে। নারুতো আমার কাছে আসো, আমি জানি তুমি এখন কি চাও। আমি জানি যে এখন তোমার আমার চাকরার দরকার। পানির বুলবুলা দিয়ে তৈরি হওয়া নাইনটেল ফক্স বলে কে তোমাকে মারতে চায়, আর তুমি হয়তো বুঝতেই পেরে গেছো যে তুমি আমাকে ছাড়া কিছুই না। সামনে আসো আর এখনই এই সিলকে ভেঙে ফেলো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি আমার পুরো শক্তি তোমাকে দিয়ে দিব নারুতো। নারুতো তো নাইনটেল ফক্সের দিকেই তাকিয়েছিল আর নিজের হাতকে সামনের দিকে আগাতে শুরু করে নাইনটেল ফক্সের সিলকে ভেঙে ফেলার জন্য, কিন্তু তখনই সেখানে সাসকে চলে আসে। আসলে সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে এটা করতে পারতাছে। নারুতো তো এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায় যে সাসকে এখানে কিভাবে আইলো। সাসকে বলে যে বুঝতে পেরেছি নারুতো, তাহলে এটাই হলো তোমার সিক্রেট, তুমি এখান থেকেই এত শক্তি পাও। এটা তো খুবই ইন্টারেস্টিং, আমি তো কখনোই চিন্তাই করতে পারিনি তোমার ভিতরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে। তখন নাইনটেল ফক্স বলে যে ও তাহলে তুমি হলে একজন উচিহা, তোমাদের মধ্যে থেকে একজন আমাকে অনেক কষ্ট দিয়েছে আর তোর কাছে তো শারিঙ্গানও আছে। সাসকে বলে যে তাহলে তুমিই হলে ওই নাইনটেল ফক্স। হ্যাঁ তুমি ঠিক ধরতে পেরেছো, আর তোমাকে দেখতে তো মাদারা উচিহার মতো লাগতাছে, তোমার এই চোখগুলো ঠিক তার মতোই। তারপরেই সাসকে নিজের হাত দিয়ে নাইনটেল ফক্সকে ধরে ফেলে, যে কারণে নাইনটেল ফক্স একেবারে পানি হয়ে যায়। যেটা দেখার পরে তো নারুতো একেবারে অবাক হয়ে যায়, আরে এটা কি হইলো। আর এখানেই আবারও সিন শিফট হয়ে যায়, যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম জিরায়া সেন্সেই নারুতোকে বলেছিল সে নারুতোকে ভিলেজ থেকে 3 বছরের জন্য নিয়ে যাবে ট্রেনিং করানোর জন্য, যেন নারুতো আরো শক্তিশালী হয়ে যায় আর আকাশকির সাথে লড়াই করতে পারে। এখন আমাদের ভিলেজের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিছু নিনজা নিজেদের মিশন কমপ্লিট করে। আর এরপরে আমরা সাকুরা কোনোহামারু এবং ওর বন্ধুদেরকে দেখতে পাই, ওরা একসাথে মিলে কিছু গার্ডদের কাছে চলে আসে। আসলে লেডি সুনারে ওদেরকে কোনো স্পেশাল কাজের জন্য এই গার্ডদের কাছে পাঠিয়েছে। আর তাদের মধ্যে থেকে একটা গার্ড বলে যে ঠিক আছে তোমরা কাজ পরে করবে, কিন্তু আগে ভিলেজের ভিতরে যাও, তোমাদের সাথে দেখা করতে একজন এসেছে। এটা শোনার পরে সাকুরা অবাক হয়ে যায়, কি আমাদের সাথে দেখা করতে কেউ এসেছে, সেটা আবার কে? এরপরে সাকুরা দৌড়ে ভিলেজের ভিতরে যেতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই নারুতোকে, যে পুরো 3 বছর ট্রেনিং করার পরে হিডেন লিফ ভিলেজের মধ্যে ফিরে এসেছে। নারুতো নিজের ব্যাগ খুলে নিচে রেখে দেয় আর নিজের চাকরার মাধ্যমে একটা খাম্বার উপরে গিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে অনেক ভালো লাগতাছে আবারও ভিলেজে ফিরে এসে। নারুতো উজুমাকি ব্যাক ইন দ্য সিটি। তখনই নারুতোর নজর যায় হোকাগে স্ট্যাচুর দিকে আর দেখতে পায় যে সেখানে লেডি সুনাডের ফেসও বানিয়ে ফেলা হয়েছে। তারপরে সাকুরাও সেখানে চলে আসে আর সাকুরাকে পুরো 3 বছর পরে দেখার পরে নারুতো খুশি হয়ে যায়। আর সাকুরা বলে যে নারুতো এটা কি তুমি নাকি? তুমি তো আগে থেকে অনেক বেশি লম্বা আর বড় হয়ে গেছো। নারুতো বলে হ্যাঁ মনে হয় আমি একটু লম্বা হয়ে গেছি, তাই না? নারুতো তখন সাকুরাকে বলে যে তুমিও বড় হয়ে গেছো আর আগে থেকেও সুন্দর হয়ে গেছো। এটা শোনার পরে সাকুরা লজ্জা পেতে শুরু করে, কি সত্যি কইতাছো? আমি আসলে সুন্দর হয়ে গেছি, তোমাকে ধন্যবাদ। তারপরে নারুতো বলে না না, ভালোভাবে দেখলে মনে হয় তুমি আগের মতোই আছো, দেখতে সুন্দর না কিন্তু একটু লম্বা হয়ে গেছো। আর এটা শোনার পরেই সাকুরার চেহারার এক্সপ্রেশন একবারে পাল্টে যায় আর পিছন থেকে জিরায়া সেন্সেই চিন্তা করে আমি ওকে নিয়ে কি করবো, ও এখনো জানে না একটা মেয়ের সাথে কেমনে কথা বলতে হয়, একটু ভালোভাবে কথা কইলেই তো এখন সাকুরাকে পটায় ফেলতে পারতো। আর তখনই সেখানে কোনোহামারু আর ওর বন্ধুরা চলে আসে আর কোনোহামারু তখন নারুতোকে নিজের সেক্সি জুৎসু করে দেখায়। ভাই সাব এটা আবার কি? নারুতোর তো এটা দেখার পরে কিছুই হয় না, কিন্তু
কিন্তু জিরায়া সেন্সের চোখ বড় বড় হয়ে যায়। জিরায়ার ভিতরে শয়তান জেগে ওঠে। আর সাকুরা তো এগুলো দেখার পরে একেবারে আশ্চর্য যে ভাই ওরা এগুলো কি করতেছে। আর নারুতো কোনোহামারুকে দেখার পরে বলে যে হ্যাঁ এখন তো আমি বড় হয়ে গেছি, এই জন্য এই ফালতু জিনিস আর করি না। আর এটা শোনার পরে কোনোহামারু একেবারে অবাক হয়ে যায়, নারুতো আসলেই আগে থেকে বড় হয়ে গেছে। আর সাকুরাও নিজের মনে মনে চিন্তা করতেছিল যে নারুতো হয়তো পাল্টে গেছে, মানে ভাই নারুতো যদি এখন একটু ভালোভাবে আচরণ করতো তাইলেই সাকুরা নারুতোর প্রেমে পড়ে যেত আর সাসকেরে ভুলে যাইতো। কিন্তু নারুতো তো হইতাছে নাকাল হেড নিনজা। তখনই নারুতো চিল্লায়া বলতে শুরু করে, কোনোহামারু তুই কিভাবে এত বাজে সেক্সি জুৎসু করতে পারলি? আমি তোরে দেখাইতাছি সেক্সি জুৎসু কেমনে করতে হয়। নারুতো বলে সেক্সি ট্রান্সফরমেশন জুৎসু, কিন্তু এটা করার আগেই সাকুরা নারুতোকে একটা ঘুষি মারে। সাকুরা মনে করেছিল নারুতো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নারুতো তো আগের মতোই শয়তান। সাকুরা প্রথমে নারুতোকে কেলানি দেয়, তারপরে বলে যে আমি বুঝতে পারতাছি না 3 বছর তুই ভিলেজের মধ্যে ফেরত আইছস, কিন্তু তারপরেও তুই আগে থেকে একটুও চেঞ্জ হস নাই। তুই কি সবসময় আগের মতো গাদাই থাকবি নাকি? এরপরে জিরায়া সেন্সেই নারুতোকে লেডি সুনাডের অফিসের মধ্যে নিয়ে যায়। নারুতো হোকাগে অফিসের মধ্যে চলে আসে, যেখানে লেডি সুনাডে নারুতোকে দেখার পরে অনেক খুশি হয়। সুনাডে বলে যে তো নারুতো তুমি কেমন আছো? তোমার সাথে অনেকদিন পরে দেখা হইলো, আমি আশা করি তুমি খুব ভালো ট্রেনিং করে ফিরে আইছো। তখন জিরায়া বলে যে তোমার কি মনে হয় সুনাডে আমরা 3 বছর কি ফাউতাবাজি করছি নাকি? নারুতো বলে যে হ্যাঁ গ্রেনি সুনাডে সবকিছু খুব ভালো ছিল। এরপরে লেডি সুনাডে নারুতোকে একটা চ্যালেঞ্জ দেয়, এখন নারুতোকে একটা নিনজার সাথে লড়াই করতে হবে। আর ঠিক তখনই হোকাগে অফিসের মধ্যে টেমারি এবং শিকামারু চলে আসে। আর শিকামারু তো নারুতোকে দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে আরে এটা কি নারুতো নাকি? তোমার কি অবস্থা নারুতো? তোমাকে দেখা মনে হইতাছে তুমি বড় হয়ে গেছো। আর টেমারি চিন্তা করতেছিল এটা কি ওই পিচ্চি নাকি যে গারাকে হারিয়েছিল, হয়তো আগে থেকে অনেক বেশি পাল্টে গেছে। শিকামারু আবার নারুতোকে বলে তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন বিয়ে করতে পারবে। কিন্তু পিছন থেকে সাকুরা আবার শিকামারুকে বলে এটা তোমার ভুল ধারণা শিকামারু, ওই আগের মতোই আইলসা আর শয়তান, একটুও চেঞ্জ হয় নাই। তখন নারুতো সুনাডেকে জিজ্ঞাসা করে তো আমাদের কি শিকামারুর সাথে লড়াই করতে হবে নাকি? গ্র্যানি সুনাডে বলে না না শিকামারু তোমাদের অপোনেন্ট হবে না, তোমাদের অপোনেন্ট বাইরে বসে আছে। তখন নারুতো জানালার বাইরে দেখে যেখানে কাকাশি সেন্সে ছিল। আর কাকাশি তো আগের মতোই মেয়েদেরকে পটানোর বই পড়তাছিল। কাকাশি বলে নারুতো কেমন আছো, অনেকদিন পরে দেখা হইলো আমাদের তাই না? কাকাশি সেন্সে আপনি তো একটুও চেঞ্জ হন নাই, একেবারে আগের মতোই রয়ে গেছেন। আরে হ্যাঁ হ্যাঁ আমি আপনার জন্য একটা উপহার আনছি। আর নারুতো তখন নিজের পকেট থেকে একটা মেকআউট ট্যাকটিক্স এর বই বের করে, যেটা হলো একেবারে নতুন এডিশন। নারুতো বলে যে আমার তো এই বুকটা একেবারে বেকার লাগছে, কিন্তু আমি জানি যে এটা আপনার পছন্দ হবে। আর কাকাশি সেন্স এটা দেখার পরে বলে যে নারুতো কি ব্যাপার ভাই, তুমি তো আমাকে খুশি করে দিলা, এইটা তো তুমি আমার জীবনের সেরা গিফট দিছো। এই বিশেষ উপহার আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ নারুতো। মাস্টার জিরায়া ভিতর থেকে এগুলো দেখার পরে চিন্তা করেছে যা কেউ আছে যে আমার কাজের সম্মান করে। আর যখনই কাকাশি সেন্স ওই বইটাকে খুলতে শুরু করে সুনাডে তখন কাকাশিকে থামিয়ে দেয়। ঠিক আছে এই আলতু ফালতু নোবেল বাইরে গিয়ে পড়বা। তখন নারুতো জিজ্ঞাসা করে তাহলে কাকাশি সেন্সে আপনি কি আমাদের অপোনেন্ট নাকি? কাকাশি বলে হ্যাঁ তুমি হাফ রাইট, তোমার সাথে সাথে আমার সাথে সাকুরাও লড়াই করবে, তোমরা দুজনে আমার সাথে একসাথে ফাইট করবে ঠিক আছে? সুনাডে বলে হ্যাঁ নারুতো তুমি 3 বছর ট্রেনিং করছো, আর তুমি এই 3 বছরে কি শিখছো এটা আমরা এই ফাইট দেখেই বুঝতে পারবো। আর কাকাশি সেন্সে ওদেরকে আগের মতো সকাল 6টা বাজে টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নারুতো সাকুরা শিকামারু টেমারি হোকাগে অফিস থেকে বের হয়ে চলে আসে। শিকামারু নারুতোকে বলে যে বাকিরা সবাই চুনিন হয়ে গেছে। নারুতো তো এটা শোনার পরে একেবারে অবাক হয়ে গেছে। নারুতো জিজ্ঞাসা করে তাহলে গারা কি হয়েছে? আর আমরা তখন জানতে পাই যে গারা তো স্যান্ড ভিলেজের কাজে হয়ে গেছে। নারুতো এটা শোনার পরে প্রথমে অবাক হয় কিন্তু পরে খুশি হয়ে যায়। নারুতো বলে যে তাহলে গারা কাজে হয়ে গেছে, তাহলে আমিও হোকাগে হয়ে গারার সমান সমান হয়ে যাব। এরপরে আমরা গারাকেও দেখতে পাই, গারা একেবারে পাল্টে গেছে, মানে ব্যাডেস থেকে একেবারে গুড বয় হয়ে গেছে। এখন গারা স্যান্ড ভিলেজের একজন দায়িত্বশীল লিডার। এরপরে আমরা কাকাশি এবং জিরায়া সেন্সেকে একসাথে দেখতে পাই, তারা আলোচনা করছিল নারুতো কত বেশি শক্তিশালী হয়ে গেছে সেটা নিয়ে। জিরায়া বলে যে আমরা যেমন ডিল করেছিলাম আমি নারুতোকে শক্তিশালী বানিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছি, আর এখন আকাতসুকিও নিজেদের হালচাল শুরু করে দিয়েছে। আমি জানতাম যে এই সময়টা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমার আইডিয়া ছিল না। তখন কাকাশি মাস্টার জিরায়াকে জিজ্ঞাসা করে নারুতো কি শুধু বড় হইছে নাকি ওর জ্ঞানও বাড়ছে? জিরায়া সেন্সে বলে যে সাবধান পাপলু, যদি তুমি নারুতোকে হালকাতে নাও তাহলে নারুতো তোমাকে সাবান পানি ছাড়াই ধোলাই করে দিবে। আর তখনই সিন শিফট হয় স্যান্ড ভিলেজে, যেখানে একটা মিটিং চলতেছিল। তো এখানে আমরা গারার পুরনো সেন্সেকে দেখতে পাই, যে টেমারি কনকোরা এবং গারার পুরনো সেন্সে। সে বলে যে আমাদের ভিলেজ কয়েক বছর ধরে খুব ভালো এগিয়ে যাইতাছে, এখন আমাদের অন্যান্য ভিলেজের সাথে সম্পর্ক ভালো, তো হিসাব করলে দেখা যায় যে এখন আমাদের ভিলেজ উন্নতির দিকে আগায় যাইতাছে। তখন আরেকজন বলে হ্যাঁ এখন আমাদের চুনিন এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে, কিন্তু এর মধ্যে আমরা একটা গুজব শুনতে পাইতাছি। গুজব? আপনি কি আকাশকির কথা বলতাছেন? আকাশকি এমন একটা গ্রুপ যে গ্রুপের মধ্যে পুরো নিনজা ওয়ার্ল্ডের 9 জন সবচেয়ে
ভয়ানক ক্রিমিনাল নিনজা রয়েছে, যাদের মধ্যে থেকে 2 জনের আইডেন্টিটি জানা গেছে। একজন হলো লিভ ভিলেজের ইটাচি উচিহা, আরেকজন রেন ভিলেজের কিসামে হোশিগাকে, আর তাদের টার্গেট হলো জিনজুরিকি। আর এই কারণে আমরা মিটিং এর আগেই ভিলেজের সুরক্ষা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, আর আনবু ব্ল্যাক অপসকে ভিলেজের মেইন গেটের মধ্যে তৈনাত করা হয়েছে। তারপরে এদের মিটিং শেষ হয়ে যায়, আর আমরা দূরে মরুভূমির মাঝখানে 2টা লোককে দেখতে পাই, যাদের কাপড় দেখে আমরা বুঝতে পারি এরা হলো আকাশকির মেম্বার। এদের মধ্যে থেকে লম্বা লোকটা বলে, তাহলে এই কাজটা আমাদেরকেই করতে হবে। তখন খাটো লোকটা এই লোকটাকে বলে দেদারা, মানে এই লম্বা লোকটার নাম হলো দেদারা। দেদারা, তুমি কি এই কাজটা করতে পারবে? তোমার যার সাথে লড়াই করতে হবে সে একজন জিনজুরিকি। তখন দেদারা বলে যে চিন্তা করার দরকার নাই, আমার প্রতিটা নিনজুৎসু হইতাছে এক একটা আর্ট, আর আমি আমার সাথে আমার মাস্টারপিস নিয়ে এসেছি। তখন দেদারা একটা ব্যাগ খোলে, যেটার ভিতরে আমরা অনেকগুলো ক্লে দেখতে পাই, আর তখনই আমরা দেখতে পাই যে ওর হাতের মধ্যে একটা মুখ হয়ে যায়, যেটা দেখতেই অদ্ভুত লাগতেছে, আর সেটা থেকেই একটা জিহ্বা বের হয়ে ওই ক্লেকে চাটতে শুরু করে দেয়। এরা দুজনেই ধীরে ধীরে ভিলেজের দিকে আগায় যাইতাছিল, আর তখনই গেটের মধ্যে থাকা আনবু ব্ল্যাক অপসের একটা মেম্বার এদেরকে দেখে ফেলে, আর এদের কাপড় দেখার পরেই এরা বুঝতে পেরে যায় যে এরা আর কেউ না, এরাই হলো আকাতসুকি, মানে আকাশকি। আর যখন এরা দুজনে একেবারে গেটের সামনে চলে আসে, দেখতে পাই যে এদের সামনে ইউরা দাঁড়িয়ে রয়েছে, মানে ওই ইউরা যাকে আমরা কিছুক্ষণ আগেই মিটিং এর মধ্যে দেখেছি, আর সে এখানে থাকা সকল আনবু ব্ল্যাক অপসকে মেরে ফেলেছে। এতে আমরা জানতে পারি যে ইউরা আকাশকির সাথে মিলে রয়েছে। আর তখনই এই গুজো লোকটা বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, ধন্যবাদ লর্ড সাসুরি। আর এতে আমরা জানতে পারি এই গুজো লোকটার নাম হলো লর্ড সাসুরি। আর অন্যদিকে লিভ ভিলেজের মধ্যে সাকুরা এবং নারুতো কাকাশি সেন্সের জন্য অপেক্ষা করতেছে, আর তখনই কাকাশি সেন্সে সেখানে চলে আসে। এটা দেখার পরে এরা দুজনে অনেক বেশি রেগে যায়, কারণ হইতাছে কাকাশি সবসময়ের মতোই অনেক বেশি লেট করে আইছে। এখন তারপরে এরা তিনজনে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসে, আর ওদের মনে পড়ে যে এটা ওই ট্রেনিং গ্রাউন্ড যেখানে প্রথমে নারুতো, সাকুরা এবং সাসকে এক্সাম দিয়েছিল। আর কাকাশি ওদেরকে আবার ওই 2টা জুনজুনি দেখায়, যেগুলো আমরা প্রথমে কাকাশির কাছে দেখেছিলাম। তো তোমরা রেডি হয়ে যাও, সাকুরা এবং নারুতো, নিয়ম আগের মতোই থাকবে, কিন্তু এবার ডিফারেন্স হলো যে কাকাশি প্রথমে নিজের শারিঙ্গান বের করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই জিরায়া, শিজুন এবং সুনারে দূর থেকে এদেরকে দেখছিল। এরপরেই নারুতো কাকাশি সেন্সের উপরে আক্রমণ করা শুরু করে দেয়। নারুতো কাকাশির উপরে আক্রমণ করে, কিন্তু কাকাশি সেটাকে খুব সহজেই ডজ করে ফেলে। তারপরে নিজের শুরিকেন দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো খুব সহজেই ডজ করে। নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর নিজের ক্লোনকে ট্রান্সফর্ম করে আক্রমণ করবে, কিন্তু তখনই কাকাশি নারুতোকে ধরে ফেলে। কাকাশির প্রথমে মনে হয় যে কাকাশি এবার নারুতোকে ধরে ফেলেছে, কিন্তু তখনই কাকাশি দেখতে পায় নারুতো তো কাকাশির পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখার পরে কাকাশি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। কাকাশি বলে, নারুতো আমি এখন পর্যন্ত স্টার্ট বলি নাই, কিন্তু তুমি আমার উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছো, তুমি তো এখনো পাল্টাও নাই, চলো আবার শুরু করি। কাকাশি স্টার্ট বলে, কিন্তু হঠাৎ করে কাকাশি সেখান থেকে গায়েব হয়ে যায়, মানে কাকাশির এটা শ্যাডো ক্লোন ছিল। এদিকে স্যান্ড ভিলেজের এন্ট্রেন্সের মধ্যে আমরা আকাতসুকিকে দেখতে পাই। ইউরা ওদের দুজনকে ভিলেজের ভিতরে নিয়ে যেতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে দেদারার হাতের মধ্যে ক্লে ছিল, আর দেদারা ওই ক্লেকে চাবায়া নিজের হাত দিয়ে একটা পাখি বানায়, আর নিজের জুৎসুর ব্যবহার করে ওই পাখিকে অনেক বড় বানিয়ে ফেলে। আর ওই পাখির উপরে উঠার পরে বলে যে সাসুরি এই কাজটা তুমি আমার উপরে ছেড়ে দাও। সাসুরি বলে বেশি দেরি করো না, আমার অপেক্ষা করতে একেবারেই ভালো লাগে না। তারপরেই দেদারা উড়ে সেখান থেকে চলে যায়। চলো পরীক্ষা করে দেখা যাক ওই ওয়ানটেল জিনজুরিকির মধ্যে আসলে কত শক্তি আছে। আসলে দেদারা এবং সাসুরি এখানে গারাকে ধরার জন্য এসেছে, কারণ গারার ভিতরেও নারুতোর মতোই একটা টেল বিস্ট রয়েছে। যাই হোক, এদিকে লিভ ভিলেজের মধ্যে ওদের লড়াইয়ের মধ্যে কাকাশি তো গায়েব হয়ে গেছে। ওরা চারিদিকে তাকায়, কিন্তু কাকাশিকে দেখতে পায় না। তখন সাকুরা বুঝতে পেরে যায় তাহলে কাকাশি সেন্স এখন মাটির নিচে রয়েছে, আর তারপরেই সাকুরা মাটির মধ্যে অনেক জোর একটা ঘুষি মারে, এতে মাটি ফেটে একেবারে ভাগ ভাগ হয়ে যায়। নারুটো এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, আর কাকাশি সেন্সও একেবারে অবাক। ভাই সাকুরা কবে এত শক্তিশালী হয়ে গেল, এক ঘুষি দিয়ে মাটির এই অবস্থা করে ফেলছে। আর জিরায়া বলে যে ওকে দেখে আমার সুনারের কথা মনে পড়ে গেছে। আর নারুতো চিন্তা করে, ভাই আমি আর সাকুরার সাথে মজা করতে পারতাম না, আমার ফাইজলামি বন্ধ করতে হইব, নয়তো সাকুরা আমাকে বর্তা বানায় ফেলবো। আর এদিকে স্যান্ড ভিলেজের মধ্যে দেদারা নিজের চোখের মাধ্যমে সবগুলো গার্ডের উপরে নজর রাখছিল। দেদারা স্যান্ড ভিলেজের প্রশংসা করে বলে যে ভাই সাব এই ভিলেজটা তো খুবই সুন্দর, এটাকে ধ্বংস করতে অনেক মজা লাগবে। তারপরে সে নিজের ব্যাগ থেকে কিছু স্পাইডার বের করে, যেগুলো ক্লে দিয়ে তৈরি ছিল। এদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা লুকিয়ে পড়েছে, কিন্তু কাকাশি নিজের শারিঙ্গানের মাধ্যমে ওদেরকে খুঁজে পেয়ে যায়। কাকাশির দিকে কিছু কুনায় আসে, কিন্তু কাকাশি সেগুলোকে ডজ করে ফেলে। তারপরে নারুতো এবং কাকাশি একে অপরের উপরে কুনাই দিয়ে আক্রমণ করে। শিনোবির প্রথম রুলস হলো তাইজুৎসু। তারপরে এরা দুজনে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু করে দেয়। এর মধ্যে নারুতো কিছু ক্লোন বানিয়েও কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি
কাকাশি নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে হারিয়ে দেয়। তারপরে 3টা ক্লোনকে বেঁধে রকলির মতো নিচে পড়তে শুরু করে দেয়, কিন্তু এই 3টা শ্যাডো ক্লোন ছিল যে কারণে গায়েব হয়ে যায়। তখনই জোবজারের ভিতর থেকে নারুতো বেরিয়ে আসে, আর নারুতো তখন নিজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসুর ব্যবহার করে 100 ইয়ার্স অফ ডেথ। তোমরা তো জানোই এই জুৎসুটা হলো সবচেয়ে বেশি আইকনিক জুৎসু। কাকাশি চিন্তা করে ভাই এইটা কি, আমার তো এখন ডজ করতে হইব যেভাবেই হোক না কেন। কাকাশি কোনোভাবে নারুতোর এই জুৎসুকে ডজ করে ফেলে। সাকুরাও তখন কাকাশির উপরে আক্রমণ করতে আসে, কিন্তু কাকাশি সাকুরার অ্যাটাককেও ডজ করে ফেলে। কাকাশি চিন্তা করে যে ভাই আগে এটা কত সহজ ছিল, কিন্তু এখন কত কঠিন হয়ে গেছে। পোলাপাইন কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। নারুতো আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানায়, আর এইবার নারুতো 2000 থেকেও বেশি ক্লোন বানিয়ে ফেলেছে। আর এদিকে দেইদারা স্যান্ড ভিলেজের মধ্যে নিজের সবগুলো স্পাইডারকে ছেড়ে দেয়, আর এই স্পাইডার গুলো গিয়ে গার্ডসদের চেহারার মধ্যে লেগে যায়, আর দেইদারা জুৎসুর ব্যবহার করে ওই স্পাইডার গুলোকে ব্লাস্ট করে দেয়, যে কারণে গার্ড গুলো সেখানেই মারা যায়। এদিকে আমরা নারুতো এবং সাকুরাকে দেখতে পাই, ওরা দুজনেই জঙ্গলের মাঝখানে সাসকেকে দেখতে পাই যে আহত ছিল। সাসকে বলতাছিল যে সাকুরা আমাকে বাঁচাও, কিন্তু ওরা দুজনে বুঝতে পেরে যায় যে এটা হলো জ্ঞানজুৎসু, এই জন্য সাকুরা এটাকে রিলিজ করে দেয়। আর নারুতো নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে রাসিঙ্গানকে তৈরি করে। কাকাশি একটা গাছের পিছনে লুকিয়েছিল, আর নারুতো নিজের রাসিঙ্গান দিয়ে ওই গাছের উপরে আক্রমণ করে, যেটা গাছকে ছিদ্র করে কাকাশির দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু তারপরেও কোনোভাবে কাকাশি নারুতোর অ্যাটাককে ডজ করে ফেলে। নারুতো দেখতে পায় যে নিচে 2টা বেল পড়ে রয়েছে, আর নারুতো কোনো চিন্তা না করে ওই 2টা বেলকে উঠাতে শুরু করে। কিন্তু এখানে তো কাকাশি ফাঁদ পেতে রেখেছে, আর ওই ফাঁদ নারুতোকে উল্টা ঝুলিয়ে দেয়। যেমন আমরা আগে দেখেছিলাম ছোট নারুতো কাকাশির ফাঁদের মধ্যে আটকা পড়ে উল্টা ঝুলে গেছিল, আর কাকাশি বলে যে নারুতো তুমি আবারও আটকা পড়ে গেছো, তুমি তো একেবারে বোকা নারুতো। কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে নারুতো উল্টা ঝুইলা রয়েছে সেটা তো একটা শ্যাডো ক্লোন। আর তখনই পিছন থেকে নারুতো যখন কাকাশির উপরে আক্রমণ করবেই, কিন্তু কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে বেঁচে যায়। আর এদিকে দেদারা স্যান্ড ভিলেজের বিল্ডিং এর উপরে নেমে যায়, আর দেখতে পায় যে ওর সামনেই গারা দাঁড়িয়ে রয়েছে। আর এখন এদের দুজনের মধ্যে একটা ভয়ানক লড়াই হবে। গারা এবং দেদারা একে অপরের সামনাসামনি। দেদারা বলে যে তুমি তো খুবই শক্তিশালী জিনজুরিকি, তাই না? তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি বুঝতে পারলে কিভাবে যে আমরা এখানে ঢুকে গেছি? তখন গারা বলে যে আমি কিভাবে বুঝলাম? এই পুরো মরুভূমি হলো আমার এলাকা, এখানে যাই হোক না কেন আমি সাথে সাথে জেনে যাই। আর তখনই একটা নিনজা ছাদের উপরে আসে, আর দেখতে পাই যে একটা নিনজার লাশ পড়ে রয়েছে, যার চেহারা বিস্ফোরণের কারণে একেবারে ফেটে গেছে। আর দেখতে পাই যে আকাশের মধ্যে তাদের কাজে কাগে একটা লোকের সাথে ফাইট করতেছে। আর এটা জানার পরেই সে সাথে সাথে কনকরোর কাছে যায়, আর তাকে সবকিছু বলে দেয়। কনকরো নিজের সাথে কিছু নিনজাদেরকে নিয়ে সরাসরি কাজে কাগের অফিসের ছাদে চলে যায়, আর তারা সবাই এই ফাইটকে দেখে একেবারে অবাক হয়ে যায়। গারা দেদারাকে ধরার জন্য মাটির মধ্যে থেকে অনেকগুলো স্যান্ডকে বের করে নিয়ে আসে, আর সেটাকে একটা হাতের মতো বানিয়ে দেয়, যেটাকে দেখতে সুকাকুর হাতের মতো। দেদারা এই হাত থেকে বাঁচার চেষ্টা করতে শুরু করে, আর তখন সে কিছু এক্সপ্লোসিভ পাখি বানিয়ে ওই হাতের মধ্যে লাগিয়ে দেয়, আর গারার স্যান্ডের হাতের মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। কিন্তু বিস্ফোরণের পরেই গারার এই হাত আবারও রিজেনারেট হয়ে যায়, যেটা দাইদারাকে আবারও ধরার চেষ্টা করতে শুরু করে। দেদারা নিজের ব্যাগের মধ্যে হাত দেয়, যেটার মধ্যে ক্লে রাখা ছিল, আর ওর হাতের মধ্যে থাকা মুখ ক্লেকে খেয়ে ফেলে। তার হাতের মধ্যে থাকা মুখগুলো প্রথমে ওই ক্লেকে চাবায়, তারপরে সেগুলোকে বের করলে সেগুলো পাখির আকৃতি হয়ে যায়। আর দেদারা আবারও 2টা এক্সপ্লোসিভ বার্ডকে গারার দিকে পাঠিয়ে দেয়, যেগুলো কোনোভাবে গারার মনস্টার হাত থেকে বেঁচে গারার দিকে যেতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই যে গারা নিজেকে স্যান্ড দিয়ে কভার করতে শুরু করে। তারপরেই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। কানকোরো এবং সেখানে থাকা সকল নিনজারা এটা দেখার পরে অবাক হয়ে যায়। আর যখনই সেখান থেকে ধোঁয়া সরে যায়, আমরা দেখতে পাই যে সেখানে একটা বল রয়েছে, মানে গারা নিজেকে একটা বলের ভিতরে বন্দি করে ফেলেছে। দেদারা এটা দেখার পরে চিন্তা করে যেমন মনে করেছিলাম এটা তার থেকেও বেশি কষ্ট হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা কাকাশি সেন্সেকে হারানোর জন্য কিছু প্ল্যান চিন্তা করতেছিল, কিন্তু ওদের মাথার মধ্যে কোনো আইডিয়া আইতাছিল না। আর ঠিক তখনই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। আসলে নারুতো জানে যে কাকাশি সেন্সের একটা দুর্বলতা আছে। অন্যদিকে আমরা দেখতে পাই কাকাশি লুকিয়ে রয়েছে। কাকাশি চিন্তা করে যে নারুতো, সাকুরা, আমার খুবই গর্ব হইতাছে, তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এখন আমি জানতে চাই আসলে তোমরা কত শক্তিশালী হইছো। এই জন্য আমি আমার পরের অ্যাটাকে নিজের সম্পূর্ণ পাওয়ারের ব্যবহার করব। এদিকে নারুতো বের করে ফেলেছে কাকাশির দুর্বলতা। সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে যে সেটা কি। নারুতো বলে যে না সাকুরা, তুমি কি আসলেই জানো না? তারপরে নারুতো সাকুরাকে কানে কানে বলে দেয় কাকাশির দুর্বলতা, যেটা শুনে সাকুরা বলে যে আরে নারুতো, তুমি তো অনেক বেশি জিনিয়াস। তারপরে আমরা দেখতে পাই নারুতো এবং সাকুরা মিলে কাকাশির উপরে সরাসরি আক্রমণ করতে যায়। এটা দেখে কাকাশি কনফিউজ হয়ে যায়, কি ওরা দুজনে সরাসরি আক্রমণ করতে এসেছে, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখনই নারুতো চিল্লায় বলে যে কাকাশি সেন্সে, আমি জানি যে মেক আউট ট্যাকটিক্স এর ফাইনাল চ্যাপ্টারের মধ্যে কি হয়, আসলে হিরোই হইতাছে। কাকাশি সেন্সে এটা শুনে একেবারে পাগলা পাগলা হয়ে যায়, ওই আমার স্পয়লার দিতাছে। কাকাশি নিজের কানগুলোকে কাভার করে ফেলে যেন নারুতোর কথা না শুনতে পারে,
কিন্তু নারুতো তো বলতেই থাকে কাকাশি সেন্সে আসলে তো শেষে গিয়ে হিরো। আরে না নারুতো এমন করিস না। কাকাশি নিজের কানকে কাভার করে ফেলেছে কিন্তু শারিঙ্গানের কারণে এখনো বুঝতে পারতাছিল যে নারুতো কি কইতাছে। এই কারণেই কাকাশি শেষে গিয়ে একেবারে নিজের দুই চোখ বন্ধ করে ফেলে। আর যখন কাকাশি নিজের চোখ খুলে দেখতে পায় যে নারুতো এবং সাকুরা কাকাশির কাছ থেকে অলরেডি দুইটা বেল নিয়ে নিয়েছে। কাকাশি সেন্সে যাই হয়ে যাক না কেন কিন্তু লড়াইয়ের সময় নিজের চোখ বন্ধ করা উচিত না। আর এটা তো আপনি আমাদেরকে শিখাইছিলেন তাই না? তারপরে এরা তিনজনে অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। মানে নারুতো এবং সাকুরা এই টেস্টে পাস হয়ে গেছে। কাকাশি বলে যে নোবেলকে আমি এত বেশি পছন্দ করি সেটাই আমার হারার কারণ হবে, আমি জানতাম না। আমার এখন তাড়াতাড়ি গিয়ে এটাকে পড়ে শেষ করতে হবে। তখন নারুতো বলে যে কাকাশি সেন্সে আমি আসলে মজা করতেছিলাম, আমি এটার এন্ডিং এর কিছুই জানি না। কাকাশি তো এটা শোনার পরে অবাক। কি নারুতো কি বললা তুমি? আমি জানতাম এমনই কিছু হইব। আজকের দিনটাই একেবারে খারাপ। আসলে এটা নারুতোর একটা প্ল্যানিং ছিল আর কি, যেটার কারণে কাকাশি খুব শরমদায়ক ভাবে হেরে গেছে। তখনই সুনারে সেখানে আসে আর বলে যে নারুতো সাকুরা তোমরা দুজনে আগে থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছো এবং শক্তিশালীও হয়ে গেছো। কাকাশি তুমি কি কিছু বলতে চাও? কাকাশি বলে যে হ্যাঁ এরা দুজনে খুব ভালো লড়াই করেছে। এরপরে আবারও নারুতো এবং সাকুরাকে কাকাশির টিমের মধ্যে দিয়ে দেয় আর ওদের টিমের নাম রাখে টিম কাকাশি। নারুতো এবং সাকুরা এটা শোনার পরে খুশি হয়ে যায় আর এখন এরা তিনজন মিলে একসাথে মিশন কমপ্লিট করবে। এরপরে এরা তিনজনের রেস্টুরেন্টের মধ্যে যায় কিছু খাওয়ার জন্য। আর রাস্তার মধ্যে যেতে যেতে কাকাশি সেন্সে বলে আমি বুঝতে পারতাছি না তোমরা এত সহজে কিভাবে জিতে গেলে, আমার এখন খুবই খারাপ লাগতাছে, বুঝতে পারছো? এরপরে নারুতো খুব আনন্দের সাথে রামেন খাওয়ার জন্য চলে যায় আর এরা দুজনে কাকাশি সেন্সেকে সেখানে রেখেই চলে যায়। আর এটা দেখে কাকাশি অনেক বেশি কষ্ট পায়। আরে এটা কি, ওরা দুজনে তো আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি খামুনি। আমি ওই ছোট ছোট নারুতো এবং সাকুরাকে অনেক বেশি মিস করতেছি যারা সবসময় আমার কথা শুনতো। আর তখনই জিরে এসেন্সে সেখানে চলে আসে। কাকাশি আমি তোমাকে বলতে তো চাই না কিন্তু আমাদের কাছে সময়। তো ভাই সাহেব নারুতো শিপুডিনের প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে দেদারা ভার্সেস গারার ফাইট শুরু হয়ে যায়, যেখানে দেদারা একেবারে গারার সামনে দুইটা এক্সপ্লোসিভ বার্ডকে ব্লাস্ট করে দেয়, যেটা দেখার পরে নিচে থাকা কনকোরা এবং বাকি নিনজারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে যখন ব্লাস্টের ধুলাবালি সেখান থেকে সরে যায় আমরা দেখতে পাই যে গারা নিজেকে একটা স্যান্ড বলের ভিতরে বন্দি করে ফেলেছে, যে কারণে গারার ওই ব্লাস্টের কারণে কিছুই হয় নাই এবং গারা নিজের থার্ড আই জুৎসুকেও অ্যাক্টিভ করে ফেলেছে, যেটার মাধ্যমে গারা এই বলের ভিতরে থেকেই বাইরের সবকিছু দেখতে পারবে। এবং গারা অনেকগুলো স্যান্ডের মাধ্যমে দেদারার উপরে আক্রমণ করে দেয়। প্রথমে তো দেদারাকে পিছন দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু দেদারা তখন পালাতে চায়। তখন গারার স্যান্ড দেদারাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, যে কারণে দেদারা আর পালাতে পারে না। আর গারা দেদারাকে স্যান্ড প্রিজনের ভিতরে বন্দি করে ফেলে, যেটা দেখার পরে সবার মনে হয় যে গারা এই ফাইটের মধ্যে জিতে গেছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা দেদারার শব্দ শুনতে পাই। দেদারা বলে যে এক্সপ্লোসিভ হইতাছে একটা আর্ট। আর তারপরেই গারার স্যান্ড প্রিজনের ভিতরে একটা ব্লাস্ট হয়, যে কারণে সেখানে একটা ছিদ্র হয়ে যায়। আর এতে দেদারা সেটার ভিতর থেকে বের হয়ে চলে আসে। দেদারা যখন সেখান থেকে পালাতে শুরু করে দেয় তখন গারা নিজের স্যান্ডের মাধ্যমে দেদারার পায়ের মধ্যে ধরে ফেলে আর দেদারাকে আবার ওই স্যান্ড প্রিজনের ভিতরে ছুঁড়ে মারে। তবে দেদারা তখন নিজের জুৎসু ব্যবহার করে একটা পাখি বানিয়ে সেখান থেকে উড়ে যেতে শুরু করে দেয়। এই মুহূর্তে গারাও নিজের স্যান্ডকে দেদারার পিছনে পাঠিয়ে দেয়। এই স্যান্ডগুলো তো অনেক বেশ বিরক্তিকর। কনকোরো বলে যে এখানে এমন কোনো লোক নাই যে গারার স্যান্ড থেকে পালাইতে পারবো। তবে আমরা দেখতে পাই যে দেদারা খুব সহজেই গারার স্যান্ডগুলোকে ডচ করতে পারছিল। তবে সেখানে অল্প পরিমাণে স্যান্ড ছিল যেগুলো গিয়ে দেদারার একটা হাতের মধ্যে ধরে ফেলে, যেটা দেখার পরে দেদারা একেবারে অবাক হয়ে যায়। তারপরেই দেদারা একটা জুৎসুর ব্যবহার করে যেটা গারার এই স্যান্ডগুলোকে পেঁচিয়ে ধরে আর তারপরে সেখানে একটা ব্লাস্ট হয়, কিন্তু তারপরেও দেদারা নিজের হাতকে ছুটাতে পারে না। গারা তখন স্যান্ড কফিনের ব্যবহার করে দেদারার হাতকে একেবারে পিষে ফেলে। তারপরেই দেদারা নিজের হাতকে ছুটানোর জন্য এত জোরে টান দেয় যে কারণে দেদারার হাত শরীর থেকে একেবারে আলাদা হয়ে যায়। এটা দেখার পরে কনকোরো এবং কমান্ডার নিজেদের চোখকে বিশ্বাস করতে পারতাছিল না আর ওদের অনেক বেশি চিন্তা হইতাছিল। দেদারা তখন বুঝতে পেরে যায় গারা যে স্যান্ডের ব্যবহার করে দেদারার হাতকে ক্রাশ করে দিয়েছে সেটা অনেক বেশি ফাস্ট আর পাওয়ারফুল। আর ওদের ইনফরমেশন অনুযায়ী গারা নিজের সাথে সবসময় নির্দিষ্ট পরিমাণে বালি রাখে, তার মানে হইতাছে এই স্যান্ডগুলো অন্য স্যান্ড থেকে আলাদা। আর গারার চাকরার সাথে মিলে এই স্যান্ডগুলোর অ্যাটাক আর স্পিড অনেক বেশি, মানে ওরা অলরেডি গারার সম্পর্কে সবকিছু রিসার্চ করে আইছে। তখন দেদারা নিজের পকেটের মধ্যে হাত দেয়। হা হা হা, আমার আরো বেশি করে ক্লে নিয়ে আসার দরকার ছিল। দেদারা আবারও নিজের হাতের মুখের মাধ্যমে ক্লে খেতে শুরু করে দেয় আর তারপরে দেদারা একটা পুতুল বানায়, যেটা নাকি দেদারার স্পেশালিটি। দেদারা বলে যে এখন কি করা যায়, সবকিছু কি ধ্বংস করে দিব নাকি? আর তখনই কমান্ডার বলে যে গারা উপর থেকে নিজের আলটিমেট ডিফেন্সের ব্যবহার করতেছে, কিন্তু তারপরেও গারা ওই শত্রুকে মারতে পারতাছে না। যদি এভাবে চলতে থাকে হতে পারে যে গারা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। তখন কনকোরো হেসে বলে যে আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আর তারপরেই কনকোরো অনেকদিন আগের কথা মনে করে যখন গারা কাজে
আগে হয়নি, যেখানে কনকরো গারাকে বলছিল তুমি তো জানোই তোমাকে একটা ওয়েপেন হিসেবে বানানো হয়েছিল আর ভিলেজের সবাই তোমাকে অনেক বেশি ভয় পায়। গারা বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি তাহলে এই জিনিসটা আরো বেশি বাড়তে থাকবে। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি আমার কি করতে হবে, আমার নিজের জন্য একটা লক্ষ্য সেট করতে হবে, আর তারপরেই ওই দিনটা আসবে যখন আমি ওর মতো হতে পারবো। মানে নারুতোর কথা বলতাছে আর কি। আর এই জন্যই আমি এখন কাজেকাগের টাইটেল পেতে চাই, আর এটার জন্য আমি কঠোর পরিশ্রম করব। গারা আরো বলে যে নারুতো উজুমাকি ওই দুঃখ কষ্টকে সহ্য করেছে যেটা আমাকে করতে হয়েছে, আর নারুতোকে দেখে আমি শিখতে পেরেছি যে আমিও চেঞ্জ হতে পারবো। একদিন কনকরো আমিও এমন একজন হয়ে দেখাবো যাকে সবাই সম্মান করবে, যাকে কেউ আর কোনো ওয়েপেন মনে করবে না। যাই হোক, তারপরে আমাদের আবারও বর্তমানে ফিরিয়ে নিয়ে আসা হয়, আর এখানে আমরা আসলেই দেখতে পাই যে ভিলেজের সবাই এখন গারাকে কাজে মেনে নিয়েছে এবং গারাকে সম্মান করে। আর যখন কনকরো কমান্ডারকে এই সবকিছু বলে তখন কমান্ডার সাথে সাথে বাকি নিনজাদেরকে অর্ডার দেয় যে সবাইকে তাড়াতাড়ি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে, তার সাথে সাথে চারিদিকে সার্চ করতে, কারণ এখানে আরো শত্রু থাকতে পারে। আর তারপরেই সকল নিনজারা রেডি হয়ে যায় ফাইট করার জন্য। দেদারা এটা দেখার পরে বুঝতে পেরে যায় যে ও তোমার বন্ধুরাও আসতেছে আমার সাথে ফাইট করার জন্য। আর তারপরেই দেদারা নিজের জুৎসুর মাধ্যমে ওই পুতুলটাকে অনেক বড় বানিয়ে দেয়, যেটা গারার উপরে আক্রমণ না করে ভিলেজের উপরে পড়তে শুরু করে। গারা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ হইতাছে এখনো ভিলেজের সবাইকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়নি। দেদারা বলে যে আমার এই জুৎসুর ডিস্ট্রাকটিভ পাওয়ার হইতাছে আমার মাস্টারপিস, আর তারপরেই দেদারা সেটাকে অ্যাক্টিভ করে দেয়। আর আমরা দেখতে পাই যে সেখানে অনেক আলো এসে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা এত বড় ছিল যে অর্ধেক ভিলেজকে কভার করে ফেলেছে। কিন্তু যখন ব্লাস্ট শেষ হয় আমরা দেখতে পাই যে গারা স্যান্ডের মাধ্যমে পুরো ব্লাস্টকে ব্লক করে দিয়েছে। গারা বেসিক্যালি স্যান্ডের মাধ্যমে অনেক বড় একটা ছাতার মতো বানিয়েছে, যে কারণে ব্লাস্টে গ্রামের কিছুই হয় নাই, যেটা দেখার পরে তো সবাই একেবারে অবাক। তবে এটা করতে গিয়ে গারার মনোযোগ সরে যায়। দেদারা বলে যে এখন তুমি আমার রেঞ্জে আছো। আর আমরা দেখতে পাই যে গারার সামনে একটা ছোট পাখি চলে আসে, যেটা গারার একেবারে সামনে আসার পরেই ব্লাস্ট হয়ে যায়। তবে আমরা দেখতে পাই যে গারা আবারও নিজেকে স্যান্ড দিয়ে কভার করে ফেলেছে, যেটা দেখার পরে তো দেদারা অবাক। তবে আমরা দেখতে পাই যে ভিতরে গারা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আর তখনই গারা দেখতে পাই যে ওর স্যান্ডের ভিতরে দেদারার তৈরি করা ছোট ছোট পোকা ঢুকতে শুরু করে দিয়েছে। আর আমরা জানতে পারি যে যখন গারা দেদারার হাতকে ক্রাশ করে দিয়েছিল তখন দেদারা গারার কিছু স্যান্ডকে খেয়ে ফেলেছে আর সেগুলোকে নিজের ক্লের সাথে মিশিয়ে দিয়েছে। আর এটা বলার পরে দেদারা বলে যে ট্রু আর্ট হইতাছে এক্সপ্লোশন। তখন আমরা দেখতে পাই যে গারার শিল্ডের ভিতরেই ব্লাস্ট হয়ে যায়। তখন সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে নারুতো এখানে রামেন খাইতে ব্যস্ত। আর 3 বছর পরে রামেন দেখার কারণে নারুতো একেবারে এক্সাইটেড। ইরুকা সেন্স চিন্তা করে যে কয়দিন আগেই নারুতো ছোট বদমাইশ বাচ্চা ছিল, আর এখন দেখো নারুতো কত বড় হয়ে গেছে। কিন্তু নারুতোর মন খারাপ ছিল, কারণ হইতাছে নারুতোর ক্লাসের সবাই চুনিন হয়ে গেছে কিন্তু নারুতো এখনো একটা গেনিন। ইরুকা সেন্সে বলে যে তোমাকে মাস্টার জিরা প্রাইভেট ট্রেনিং দিতাছে, তো তুমি এখন জনিন নাকি গেনিন এতে কিছুই যায় আসে না। তখন নারুতো বলতে শুরু করে যে বাইরে বাই ছিছরে বাবা নারুতোরে এইরকম ট্রেনিং করাইছে যেরকম ট্রেনিং নারুতো জীবনে কখনো করে নাই। তার সাথে ট্রেনিং করতে গিয়ে নারুতোর কাপড় চোপড় আর হেডব্যান্ড একেবারে ফেটে গেছে, মানে ছিঁড়ে গেছে। তারপরে জিরা নারুতোকে অর্ডার দিয়ে নতুন কাপড় চোপড় গুলো বানিয়ে দিয়েছে। তারপরে আমাদের সুনাডে আর শিজুনেকে দেখানো হয়। ওরা তো কনফিউজ যে নারুতোকে কি মিশন দেওয়া যায়, কারণ যদি নারুতোকে কোনো লো র্যাঙ্কের মিশন দেওয়া হয় তাহলে নারুতো কাহিনী করতে শুরু করে দিব। যাই হোক, তারপরে সিন আবার ফাইটের মধ্যে শিফট হয়। ওই ব্লাস্টকে দেখার পরে নিচে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। না, এটা কখনোই হতে পারে না, সে গারার আলটিমেট ডিফেন্সের ভিতরে কিভাবে গেল। তারপরে আমরা দেখতে পাই যে গারার ওই স্যান্ডের বলটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে গারার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এটা দেখার পরে দেদারা গারার দিকে যেতে শুরু করে যে গারাকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু তখনই গারা নিজের চোখ খুলে ফেলে। এটা দেখে তো দেদারা একেবারে ভয় পেয়ে যায়। ওরে ভাই, এটা আবার কি হইলো? দেদারা পিছনে ফিরে যায়, কিন্তু গারা দেদারার সাথে ফাইট করার বদলে ভিলেজের উপরে যে শিলটা বানিয়েছিল সেটাকে ভিলেজের বাইরে নিয়ে যেতে শুরু করে। কারণ হইতাছে যদি এটা ভিলেজের উপরে পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও দেখো দেখো, আমার সাথে ফাইট না করে নিজের লোকেদেরকে বাঁচাইতাছে। তুমি যদি তাদেরকে বাঁচানোর বদলে আমার সাথে ফাইট করতে তাহলে আরো সহজ হইতো। তখনই কমান্ডার বাকি নিনজাদেরকে অর্ডার দিয়ে দেয় তোমরা কি করতাছো, এখনই তার উপরে আক্রমণ করো। তারপরেই নিনজারা নিচে থেকে দেদারার দিকে তীর মারতে শুরু করে দেয়। দেদারা এগুলোকে নর্মাল তীর মনে করে ডজ করতে শুরু করে দেয়। আরে ভাই, তোমরা এগুলো কি অ্যাটাক করতাছো বাচ্চা গো মতো। কিন্তু তখনই
তখনই একটা তীর দেদারার পিছনে ব্লাস্ট হয়ে যায়, যেটা দেখে তো দেদারা বাইরে বাই খাইছে আমারে। আসলে এই তীরগুলোর মধ্যে পেপার বোম লাগানো ছিল। তো এখন দেদারা আরো সাবধানতার সাথে তীরগুলোকে ডজ করতে শুরু করে দেয়। আর এই সুযোগে গারা সময় পেয়ে স্যান্ডের শিল্ডাকে ধীরে ধীরে ভিলেজের বাইরে নিয়ে যায়। লর্ড কাজেকাগে আপনি করতে পারবেন। আর সবাই গারার জন্য চিয়ার করতে শুরু করে দেয়। এদিকে দেদারা এখনো তাদের তীরগুলোকে ডজ করছিল। গারা ওই স্যান্ডের শিল্ডকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দেয়। তবে এটা করতে গিয়ে গারার চাকরা একেবারে শেষ হয়ে যায় আর গারা অজ্ঞান হয়ে নিচে পড়তে শুরু করে দেয়। গারা তাড়াতাড়ি করো, আমাদের কাজেকাগেকে বাঁচাতে হবে। কিন্তু গারা নিচে পড়ার আগেই দেদারা নিজের পাখির মাধ্যমে গারাকে ধরে ফেলে আর তারপরেই গারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তোমাকে জীবিত ধরা তো অনেক বেশি কঠিন ছিল, কিন্তু এখন আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক তখনই অনেক স্পিডে দেদারার দিকে একটা তীর আসতে শুরু করে, কিন্তু দেদারা সেটাকে ডজ করে ফেলে। আর তখন কমান্ডার এই ফায়ার করা থামিয়ে দিতে বলে, কারণ এটার কারণে এখন গারারও বিপদ হতে পারে। আর তারপরেই দেদারা গারাকে নিয়ে সেখান থেকে ফিরে যেতে শুরু করে দেয়। এটা দেখে কমান্ডার চিন্তা করে, কি সে কি কাজেকাগে জীবিতই নিয়ে যাবে নাকি? আর তখনই কনকরো দেদারার দিকে যেতে শুরু করে দেয়। কনকরো থামো, একটা ব্যাকআপ টিম নিয়ে যাও। তবে কনকরো বলে যে ব্যাকআপ টিম রেডি করতে করতে তারা গারাকে নিয়ে এখান থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আসার আগে তুমি ফাইট করো না, তো শুধু তাদেরকে ফলো করবে, ঠিক আছে? ঠিক তখনই কনকরোর সাথে আরো দুইজন নিনজা আসে। আমরা তাকে এখান থেকে পালাইতে দিতে পারবো না। আর তখনই কনকরো দেখতে পায় যে দেদারা তো গেটের সামনে গিয়ে ল্যান্ডিং করতেছে। কনকরো চিন্তা করে আমাদের তো সেখানে সিকিউরিটি আছে। এদিকে আমরা দেখতে পাই দেদারা পাখি নিয়ে সাসুরির সামনে এসে নামে। তো আমি আমার মিশনকে কমপ্লিট করে ফেলেছি, তুমি লেট। আমি তোমাকে বলেছিলাম যে আমাকে অপেক্ষা করাবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, সে অনেক বেশি শক্তিশালী ছিল। আর তারপরেই দেদারা আর সাসুরি সেখান থেকে যেতে শুরু করে। তবে আমরা দেখতে পাই যে ওরা হেঁটে হেঁটে যাইতে আর পাখিটা শুধু গারাকে নিয়ে যাইতাছে। সাসুরি বলে যে আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। কনকরো আর বাকি নিনজারা গেটের সামনে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে এখানে তো একেবারে শুনশান। এখানে তো আমাদের একটা স্কোয়াড ছিল যারা গেটকে পাহারা দেয়, তাই না? সে গেটের মাঝখানেই ল্যান্ডিং করেছে। এখন তো আমাদের ফাইটিং এর শব্দ শোনার কথা ছিল, কিন্তু এখন এখানে একটুও শব্দ হচ্ছে না কেন? আর তখন একটা নিনজা উপরে গিয়ে চেক করে আর ভয় পেয়ে যায়, লর্ড কনকরো। আর তারপরেই তারা দেখতে পায় যে এখানে থাকা সবগুলো গার্ডকে মেরে ফেলা হয়েছে। কনকরো একটা বডিকে চেক করার পরে বুঝতে পারে যে এদেরকে তো অনেক আগেই মেরে ফেলা হয়েছে। হয়তো গারার ফাইট শুরু হওয়ার আগেই এদেরকে কেউ মেরে ফেলেছে। এখানে আনবু ব্ল্যাক অপসদের গার্ডে রাখা হয়েছিল, তার মানে হইতাছে অ্যাটাকাররা সংখ্যায় অনেক বেশি ছিল। কনকরো নিজের মনে মনে চিন্তা করে, যখন গারাকে কাজে বানানো হয়েছিল আমি সবাইকে ইনভেস্টিগেশন করেছি, কিন্তু তারপরেও আমি বুঝতে পারতাছি না আমাদের স্যান্ড ভিলেজের মধ্যে কি কোনো বিশ্বাসঘাতক রয়েছে নাকি। তারপরেই কনকরো বাকিদেরকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয়। কিন্তু তখন একটা নিনজা দেখতে পায় যে সেখানে একজন জীবিত আছে। তো ওই নিনজাটা তাকে উদ্ধার করতে যায়। কনকরো তখন বলে যে সাবধানে। আর তখনই আমরা দেখতে পাই যে ওই নিনজার বুকের মধ্যে একটা পেপার বোম ছিল, যেটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের সাথেই সেখানে আরো কয়েকটা ব্লাস্ট হয়। আর তখন আমরা জানতে পারি যে সাসুরি আসলে এখানে ফাঁদ পেতে রেখেছিল। আর এই ব্লাস্টের কারণে সেখানে থাকা বাকি নিনজারাও চাপা পড়ে যায়। কনকরো শুধুমাত্র দুইজনকে বাঁচাতে পারে। আর কনকরো তাদেরকে সেখানে রেখেই গারাকে বাঁচাতে চলে যায়। কনকরো দেখতে পায় যে এখানে তো অনেকগুলো পায়ের ছাপ ছিল, যে কারণে ওই প্রথমে কনফিউজ হয়ে যায়। তবে কনকরো তখন সেখানে গারার স্যান্ডকে দেখতে পায়। আসলে এই স্যান্ডগুলো গারার স্যান্ড আর্মার থেকে ভেঙে ভেঙে পড়ছিল। আর এদিকে কমান্ডার বলে যে একটা স্কোয়াড তৈরি করে কনকরোর পিছনে পাঠাইতে, আর হিডেন লিভ ভিলেজের মধ্যেও এই বিষয় নিয়ে একটা মেসেজ পাঠাইতে বলে। তারপরে সিন শিফট হয়ে আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে টামারি হিডেন লিভ ভিলেজ থেকে হিডেন স্যান্ড ভিলেজের মধ্যে যাওয়ার জন্য শিকামারুর সাথে গেটের মধ্যে চলে আসে। তারপরেই টামারি সেখান থেকে চলে যায় ম্যান ওয়াটার ড্র্যাগ। আর তার পরের সিনে আমাদের সাসুরি এবং দেদারাকে দেখানো হয়। হঠাৎ করে সাসুরি থেমে যায়। সাসুরি এখন আবার কি হয়েছে? সাসুরি বলে যে আমি বিশ্বাস করতে পারতাছি না কেউ আমাদেরকে ফলো করতেছে। আর ঠিক তখনই সেখানে চলে আসে কনকরো। এখনই গারাকে ফিরিয়ে দে, নয়তো তোদের পাছা লাল করে দিব। সাসুরি দেদারাকে বলে, দেদারা তুই চলে যা, আমি ওর সাথে ফাইট করব। আর তখন কনকরো সেখানে 3টা স্ক্রোলকে বের করে। তোমরা কি রেডি একটা পাপেট শো দেখার জন্য? আর তারপরে কনকরো এক এক করে সেখানে 3টা পাপেটকে সামান করে। আমি আবারও তোমাদেরকে বলতাছি গারাকে ফিরিয়ে দাও। আর যখন দেদারা নিজের পাখির উপরে উঠে সেখান থেকে যেতে শুরু করে, তার আগেই কনকরো নিজের একটা পাপেট দিয়ে দেদারার উপরে আক্রমণ করে দেয়। তবে সাসুরি তখন অনেক বড় একটা লেজ বের করে সেটাকে পেঁচিয়ে ধরে ফেলে, যেটা দেখার পরে তো কনকরো একেবারে অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। সাসুরি নিজের টুপিটা খুলে বলে যে আমি অপেক্ষা করতে পছন্দ করি না, এই কারণে এই লড়াইকে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব।
আর অন্যদিকে লিভ ভিলেজের মধ্যে স্যান্ড ভিলেজ থেকে পাঠানো চিলটা চলে আসে মেসেজ নিয়ে। আর এই মেসেজকে দেখার পরে এখানে থাকা নিনজারা একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে যে স্যান্ড ভিলেজ এখন অনেক বড় বিপদে আছে, এই জন্য তাদের সাহায্যের দরকার। আমাদেরকে তো এই মেসেজটা তাড়াতাড়ি করে হোকাগে অফিসের মধ্যে নিয়ে যেতে হবে। আর এদিকে হোকাগে অফিসের মধ্যে আমরা টিম কাকাশিকে দেখতে পাই, যেখানে নারুতো নাটক করতে শুরু করে দিয়েছে, কারণ ওকে সি র্যাঙ্কের মিশন দেওয়া হইতাছে। তোমার কি এই মিশনটা করতে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে, কারণ সি র্যাঙ্কের মিশন আমার সম্মানের বিরুদ্ধে। যদি আমি এই মিশন করি তাইলে আমার মহান সম্মানের 12টা বেজে যাবে। কাকাশি চিন্তা করে যে নারুতোর নাটক তো কখনোই শেষ হয় না, কবে জানি সাকুরা আমাকেই মারতে শুরু করে দেয়। আমি জানতাম এই ছেলেটা এমনই করবো, কখনো ঠিক হইতো না। লেডি সুনারে আপনি তো ঠিক বলেছিলেন। নারুতো তুমি তো এমনিতে শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এখনো তোমার মাথার মধ্যে গোবর ভরা। দেখো নারুতো, তুমি অনেকদিন ভিলেজে ছিলে না, এই জন্য তোমাদেরকে সহজ মিশন দেওয়া হইতাছে। দেখেন আপনি আমাদেরকে মিশন দিয়া কোনো উপকার করতেছেন না। তবে তখনই সাকুরা নারুতোকে থামিয়ে দেয়। ভাই চুপ কর, যদি লেডি সুনারে রেগে যায় তাইলে তোর ভর্তা বানাই দিব। আর ঠিক তখনই সেখানে মেসেজকে ডিকোড করা মেয়েটা চলে আসে। লেডি সুনারে আমাদেরকে স্যান্ড ভিলেজ থেকে একটা ইমার্জেন্সি মেসেজ পাঠানো হয়েছে। আর যখন সেখানে থাকা বাকিরা এই মেসেজটাকে দেখতে পায় একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে যে স্যান্ড ভিলেজের কাজেকাগেকে গতকাল রাতেই দুইজন আকাশকির মেম্বার কিডন্যাপ করে ফেলেছে। তখন আবারও আমাদের কনকরোর ফাইটে নিয়ে যাওয়া হয়। কনকরো তো সাসুরির স্পিড দেখার পরে অনেক বেশি অবাক। আর আমরা দেখতে পাই যে সাসুরি কনকরোর একটা পাপেটকে নিজের লেজ দিয়ে ধরে রেখেছে। দেদারা বলে যে এখন আমার মনে পড়েছে ভাই, এই জিনজুরিকির একটা ভাই আছে আর একটা বোন আছে, আর আমি শুনেছি তাদের মধ্যে থেকে একজন পাপেটের ব্যবহার করে। তাহলে এটাই তুমি, তাই না? তোমার নাম কি কান গুরু নাকি কান্তারো? আমার নাম হইতাছে কনকুরো। কানকারো কোনোভাবে নিজের পাপেটটাকে শাশুড়ির হাত থেকে ছুটিয়ে আবারও দেদারার উপরে আক্রমণ করে, কিন্তু শাশুড়ি আবারও এটাকে থামিয়ে দেয়। কিছুক্ষণের জন্য তুমি তাকে ভুলে যাও, কারণ তুমি এখন আমার সাথে ফাইট করতাছো। দেদারা তুই কি এখানে খেলা দেখতাছস নাকি? তোরেন আমি কইছি এখান থেকে চলে যেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাইতাছি এখান থেকে। এটা বলে দেদারা সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর এখন কনকরোকে শাশুড়ির সাথে ফাইট করতে হইব। কানকরো নিজের দুইটা পাপেট দিয়ে একসাথে আক্রমণ করতে শুরু করে দেয়, যেগুলো শাশুড়ির আশেপাশে চারদিকে ঘুরতে শুরু করে। পাপেটের স্পিড অনেক বাড়িয়ে দিয়ে সেগুলো থেকে কুনাই মারে, কিন্তু শাশুড়ি খুব সহজেই সেগুলোকে ব্লক করে ফেলে। আর ঠিক তখনই কনকরের একটা পাপেট মাটির নিচে থেকে আক্রমণ করে, যেটাকে ডচ করার জন্য শাশুড়ি একেবারে উপরে উঠে যায়। তবে ল্যান্ডিং করার আগেই কনকরের এই পাপেটের পেটটা খুলে যায় আর শাশুড়িকে পেটের ভিতরে বন্দি করে ফেলে। তারপরে কানকরো অন্য পাপেটটাকে একেবারে টুকরা টুকরা করে ফেলে, যেগুলো থেকে ধারালো অস্ত্র বের হয়ে আসে। আর এই ধারালো অস্ত্রগুলো এক এক করে ওই পাপেটের ছিদ্রগুলো দিয়ে ঢুকে যায়। আর এটা দেখার পরে মনে হয় যে এখন তো শাশুড়ির খেল খাতাম হয়ে গেছে। তবে ভাই এত তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাইলে কি কোনো মজা হইব? আর তখন কনকরো দেখতে পায় যে এই পাপেটের ভিতর থেকে তো বালি বের হইতাছে। আর যখন পাপেটটাকে খুলে দেখতে পায় যে এটার ভিতরে তো শাশুড়ির সাবস্টিটিউশন ছিল, যেটা বালি হয়ে গায়েব হয়ে যায়। আর তারপরে শাশুড়ি কনকরোর পিছনে বালি থেকে বের হয়ে আসে। এদিকে হোকাগে অফিসের মধ্যে নারুতো জিজ্ঞাসা করে কি চলতাছে এখানে। স্যান্ড ভিলেজের কাজেকাগেকে কাল রাতে আকাশকির দুইজন মেম্বার বন্দি করে ফেলেছে। নারুতো এটা শুনে চিন্তা করে ওরা দুজনকে আবারও ফিরে আইছে নাকি, মানে ইটাচি আর কিসামের কথা চিন্তা করতেছে। এখন বর্তমানে লিভ ভিলেজের কাছেই আকাশকির সবচেয়ে বেশি ইনফরমেশন আছে, এই কারণে স্যান্ড ভিলেজ লিভ ভিলেজের কাছ থেকে সাহায্য চেয়েছে। আর এই সাহায্য করার মিশনকে লেডি সুনাডে টিম কাকাশিকে দিয়ে দেয়, কারণ কাকাশি এর আগেই আকাশকির সাথে ফাইট। এদিকে ফাইটের মধ্যে শাশুড়ির উপরে কনকরো কিছু সুই দিয়ে আক্রমণ করে, কিন্তু শাশুড়ি তো খুব ফাস্ট সেগুলোকে ডচ করে ফেলে। কনকরো এটা দেখার পরে অবাক হয়ে যায়, সে এত তাড়াতাড়ি কিভাবে মুভ করে। কনকরো যতগুলো অ্যাটাক করছিল শাশুড়ি সবগুলো অ্যাটাককে খুব সহজেই ব্লক করে ফেলে। কি হয়ে গেল, তুমি কি এত তাড়াতাড়ি হার মেনে নিয়েছো নাকি? তারপরে কনকরো আবারও নিজের দুইটা পাপেটকে শাশুড়ির আশেপাশে চারদিকে ঘুরাইতে শুরু করে, আর সেগুলো থেকে বিষের স্মোক বোম মারে। তারপরে অনেকগুলো সুই দিয়েও সেটার উপরে আক্রমণ করে, কিন্তু যখন সেখান থেকে সব দুয়া সরে যায় দেখতে পায় যে শাশুড়ির কিছুই হয় নাই। শাশুড়ি তো বলে হয়ে গেছে তোমার, তুমি কি আরো আক্রমণ করতে চাও নাকি? কানকুরু তো একেবারে অবাক যে আমার বিষের কারণেও তার কিছুই হয় নাই। তারপরেই শাশুড়ি কানকুরুর উপরে নিজের লেজ দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু কানকুরু নিজের স্যালামেন্ডার পাপেটের মাধ্যমে সেটাকে ব্লক করে ফেলে। কানকুরু বলে যে যতক্ষণ আমি এই পাপেটের পিছনে আছি তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার এই পাপেটের ডিফেন্স অনেক বেশি ভালো, কিন্তু তারপরেই শাশুড়ি যে অ্যাটাক করে সেটার কারণে স্যালামেন্ডারের একটা টুকরা ভেঙে যায়, যেটা দেখার পরে তো কনকুরু একেবারে অবাক, কারণ সে একবার দেখার পরেই স্যালামেন্ডারের দুর্বলতা ধরে ফেলেছে। তারপরেই শাশুড়ি নিজের লেজ দিয়ে কানকুরুর উপরে আক্রমণ করে দেয়, যেটাকে কানকুরু ব্লক করতে পারে না। শাশুড়ি বলে যে একটা পাপেটকে যতই শক্তিশালী বানানো হোক না কেন সেটার জয়েন্টগুলো সবসময় দুর্বল থাকে। আর এখন হবে আসল গ্র্যান্ড ফিনালে, কারণ আমি তোমার শরীরের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছি। আর
আর ঠিক তখনই আমাদের টেমারিকে দেখানো হয়। টেমারি একটা দোকানের মধ্যে নাস্তা খাইতেছিল, তখনই টেমারির গ্লাসটা ভেঙে যায়। টেমারি চিন্তা করে যে আমি কখনোই এইরকম জিনিসে বিশ্বাস করি না, কিন্তু তারপরেও আমার আজকে আজব লাগতেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে কানকোরো আবারও নিজের পাপেটের মাধ্যমে সাসুরির উপরে আক্রমণ করে। তবে সাসুরি তো খুব সহজেই সেগুলোকে ব্লক করে ফেলে, যেমন পানি ভাতের নাস্তা। আর ঠিক তারপরে এই সাসুরি এক এক করে অ্যাটাক করে কানকোরোর সবগুলো পাপেটকে ভেঙে ফেলে। ভাই কানকোরো তো অনেক বড় বিপদে পড়ে গেছে। হা 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 হা, তুমি এটাই চিন্তা করতাছো যে আমি তোমার পাপেটগুলোর সবগুলো অ্যাটাককে কিভাবে বুঝে ফেললাম? কারণ হইতাছে একেবারে সহজ, কারণ এই 3টা পাপেটকে বানাইছি আমি। যেটা শোনার পরে তো কনকোরো একেবারে পেটের ভিতরেই হেগে দেয়। আর ঠিক তখনই আমাদের মাস্টার জিরায়াকে দেখানো হয়। জিরায়া তো ঘুমাইতে ব্যস্ত। ঠিক তখনই সেখানে একটা ফ্রক চলে আসে, যেটা আসার সাথে সাথে জিরায়ার চেহারার মধ্যে বসে পড়ে। আর এটার পিঠের মধ্যে একটা স্ক্রোল ছিল। জিরায়া প্রথমে সেটাকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়, কিন্তু সেটা আবারও এসে জিরায়ার চেহারার মধ্যে বসে পড়ে। জিরায়া আবারও সেটাকে ফেলে দেয়, কিন্তু সেটা আবারও এসে জিরায়ার চেহারার মধ্যেই বসে। আর তারপরে এমন কাম করে ভাই, জিরায়ার চেহারার মধ্যে মুইতা দেয়। যাই হোক, এই কারণে জিরায়ার ঘুম ভেঙে যায়। আর যখন জিরায়া স্ক্রোলটা পরে জানতে পারে যে আকাম হয়ে গেছে, স্যান ভিলেজের কাজে কে কিডন্যাপ করে ফেলা হয়েছে। আর এদিকে লড়াইয়ের মধ্যে সাসুরি কানকোরোকে বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে লড়াই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমার জুনিয়রকে আমার পাপেটগুলোকে ব্যবহার করতে দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি এইরকম মজার লড়াই করে এর আগে কখনো পাই নাই। আর এটা শোনার পরে কনকোরো বুঝতে পেরে যায় যে এটা হলো সাসুরি। ও আমি এটা জেনে খুবই খুশি হইলাম যে তোমার মতো বাচ্চাও আমার নাম জানে। আপনি না 20 বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছেন, তো আপনি ফিরে আইছেন কেন মরার আগে? আর এরকম প্রশ্ন করে কি লাভ? সাসুরির এটা বলার পরেই কনকোরো কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই সাসুরি আবারও কানকুরোর উপরে আক্রমণ করতে যায়। কানকুরো তখন একটা পাপেটের টুকরা দিয়ে ওই অ্যাটাকটাকে ব্লক করে। আর তারপরে যখন একটা অ্যাটাক করে সেটা সাসুরির মাস্কের মধ্যে লেগে যায়। আর সাসুরির মাস্কের যে টুকরাটা কেটে যায় সেটাকে পাপেটের হাতের মধ্যে রেখে দেয়। সাসুরি বলে যে দেখে মনে হইতাছে তোমার মধ্যে বাঁচার অনেক ইচ্ছা আছে, তাই না? এই জন্য তোমাকে আমি এখন মারবো না। এই কাজটা ধীরে ধীরে আমার বিষ করে দিবে। 3 দিনে এটা তোমাকে কষ্ট দিয়ে ধীরে ধীরে মারবে। এটা বলার পরেই সাসুরি সেখান থেকে যেতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে সাকুরা, কাকাশি এবং নারুতো ভিলেজের গেটে ছিল। ওরা স্যান ভিলেজে যাওয়ার জন্য রওনা হবে। আর ওদেরকে বিদায় দেওয়ার জন্য সেখানে লেডি সুনাডে নিজে এসেছে, কারণ এটা একটা এ র্যাঙ্কের মিশন। ঠিক তখনই সেখানে জিরায়া চলে আসে। পাপলু, তোমরাও কোনো মিশনে যাইতেছো নাকি? জিরায়া বলে যে 1 মিনিট দাঁড়াও। আর জিরায়া সুনাডেকে গিয়ে বলে, আমি খবর পাইছি যে স্যান ভিলেজের কাজে কিডন্যাপ করে ফেলা হয়েছে। সুনাডে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও এই খবর পেয়ে গেছি। এই জন্যই এখন আমি একটা টিমকে সেখানে পাঠাইতাছি। আমরাই যাইতাছি। জিরায়া তো একেবারে অবাক। আর সুনাডের আস্তে আস্তে কয় যে তুমি তো জানো আকাশকি নারুতো কেউ চায়। সুনাডে বলে যে এখন আমাদের কাছে অন্য কোনো রাস্তা নাই। আরে ভাই, তোমরাও যা করো না আমি বুঝতে পারি না। জিরায়া নারুতোকে বলে, নারুতো আমার সাথে আসো, আমার তোমার সাথে কথা আছে। দেখ পাপলু, আমার কথা মনোযোগ দিয়ে শোন। আকাশকির সামনে তোর অনেক সাবধানে থাকতে হইব, বুঝতে পারছস? যদি তারা আমাকে খুঁজা বেড়ায় তাইলে আমি তাদেরকে আগে শেষ করে দিব। দেখ পাপলু, তুই আগে থেকে বেশি শক্তিশালী হয়ে গেছস বুঝতে পারছি, কিন্তু যদি তুই ব্রেনের ব্যবহার না করস তাইলে শক্তি দিয়ে কিন্তু কোনো লাভ হইতো না। বেশি লাফালাফি করলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে যাইবো গা। আর হ্যাঁ নারুতো, এখন ওইটার ব্যবহার করবে না। তুমি বুঝতে পারতাছো তো আমি কোনটার কথা বলতাছি? নারুতো একটু চিন্তা করার পরে বলে যে হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি। তারপরে জিরায়া কাকাশিকে বলে যে দেখো যেন নারুতো কোনো বোকামি না করে, আমি তোমার উপরে ভরসা তো করতে পারবো, তাই না? আর এরপরে সাকুরা, কাকাশি এবং নারুতো স্যান ভিলেজে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর নারুতো তো পুরা রেগে মেগে ফায়ার। আর এরপরে কি হবে সেটা আমরা পরের পার্টে জানবো, ঠিক আছে? তোমরা আমারে গালাগালি কইরো না ভাই। দেখো আমার প্রথম চ্যানেলটার মধ্যে 2টা কপিরাইট স্ট্রাইক আইছে, আর যদি আরেকটা আসে তাইলে ওই চ্যানেল একেবারে পগার পার, বুঝতেই পারতাছো। আর এখন 14 দিন তো ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারতাম না। এই জন্য তোমরা এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার মন অনেক বেশি খারাপ, এই কারণে ভালোভাবে কাজও করতে পারতাছি না। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই।